হ্যালো ডিয়ার ডব্লিউবিসিএস এক্সাম কমরেড, আমরা যে পরপর প্রতিটি বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ একদম ইন ডেপথে গিয়ে আলোচনা করছিলাম সিভিল সার্ভিসকে মাথা মধ্যে রেখে, তার আজকে পলিটির পরবর্তী কাজ নিয়ে চলে এসেছি, যেখানে আমরা ভারতবর্ষের সংবিধান তৈরির গল্পটাকে জানছিলাম এবং কোম্পানি রুল মূলত পড়াশোনা করছিলাম। কোম্পানি রুলের আমরা মোটামুটি পড়াশোনা করে ফেলেছি। 1773 সালে এই আইনটা চার্টার একটা আসলো কি করে বা রেগুলেটিং একটা আসলো কি করে, সেখান থেকে সেই আইনের প্রেক্ষাপট পড়ার পর সেখানে কি কি কাণ্ড ঘটলো এবং তারপর দেখেছিলাম আমরা যে বেশ কিছু গোলমেলে অংশ ছিল বলে এইখানে একটা রিসেটেলমেন্ট অ্যাক্ট 1781 সালে আসলো, তাকে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টও বলতে পারি। তারপরে দেখা গেল আরও বেশি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর কর্তৃত্ব নেওয়ার জন্য ব্রিটিশ পার্লামেন্ট, মূলত ইংল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী পিটস, তিনি এক আইন জারি করলেন, তাকে আমরা বলছি পিটস ইন্ডিয়া অ্যাক্ট। আমরা আগের দিনের ক্লাসগুলোতে এই বিষয়গুলোকে আমরা দেখে নিয়েছিলাম। আমরা যদি একটুখানি মনে করার চেষ্টা করি, আমরা বলেছিলাম যে কোম্পানি রুল বা কোম্পানি শাসন মূলত বোথ ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষকে ক্যাপ্চার এবং তারা যখন ওয়ারেন হেস্টিংসের হাত ধরে যখন বা পরবর্তীকালে ব্রিটিশ পার্লামেন্টের হাত ধরে যখন মূলত রেগুলেটিং অ্যাক্ট চালু করছে আইনিভাবে দেশ শাসন করার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, সেই সময় তখন দেখেছিলাম যে প্রতি 20 বছর অন্তর অন্তর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্ষমতা কীভাবে দেশ চালাবে সেটাকে নিয়ে একটা সাম্রাজ্যবাদের আইনি প্রভাব ধীরে ধীরে পড়া শুরু হয়ে যাচ্ছিল। 1773 সাল আর ঠিক 20 বছর অন্তর অন্তর বলেছিলাম যে এই প্রক্রিয়াকরণ হবে, অর্থাৎ রেগুলেশনটা হবে, এটাকে চার্টার বলা হচ্ছে বা রেগুলেটিং অ্যাক্ট বলা হচ্ছে। এটার জন্য আসছে পরবর্তী আইন 1713 সাল, সরি 1793 সাল, তারপরে এসছিল 1813 সাল, তারপরে আসছে 1833 সাল, তারপরে আসছে 52 সালের গল্প। আমরা আগের দিনের ক্লাসগুলোতে মূলত এইখান থেকে এইখান অবধি এই মাঝখানে আরও যে দুটো আইন, এক রিসেটেলমেন্ট অ্যাক্ট 1781, যার মারফত পরিষ্কার হয়ে গেছিল যে সেই সময় 1773-এর যে রেগুলেটিং অ্যাক্ট, তার মারফত কি এসেছিল, আমরা পেয়েছিলাম বাংলার গভর্নর জেনারেল পোস্টটা, যেটা তার আগে ছিল বাংলার গভর্নর নামে, এটা বাংলার গভর্নর জেনারেলে কনভার্ট হয়ে যায় এবং সেই সময় ক্যালকাটা সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হয়েছে, যার প্রথম চিফ জাস্টিস হয়ে যাচ্ছেন স্যার এলিজা ইমপ্রে। দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগছে, ক্ষমতার ঠিকঠাক করে পাওয়ার ডিস্ট্রিবিউশন হচ্ছে না, এই কারণে রিসেটেলমেন্ট অ্যাক্টের মতো করে আরও অনেক এই আইনের দ্বারা ওই রকম বিষয়গুলোকে নিয়ে আরও কতগুলো বিষয়কে অ্যামেন্ডমেন্ট করা হয় এবং সেখানে এই এক্সিকিউটিভ আর লেজিসলেশন এটা এক জায়গায় থাকলেও ক্ষমতাকে ডিভাইড করে দেয়া হয়। কোথায়? পার্টিকুলারলি জুডিশিয়ারি সিস্টেমকে ডিভাইড করে দেওয়া হয়, তাদের এখতিয়ার আলাদা আলাদা করে দেওয়া হয়, জুডিশিয়ারির সঙ্গে এক্সিকিউটিভ লেজিসলেচারকে পৃথকীকরণ হয়ে যায়, যেটা বর্তমানে আমরা দেখতে পাই আর্টিকেল 50-এর মধ্যে। যখন আমরা সংবিধান পড়া শুরু করে দেব তার মধ্যে এগুলো দেখতে পাবো। এছাড়া আমরা দেখতে পেয়েছিলাম পিটস ইন্ডিয়া অ্যাক্ট এসছিল 1784 সাল নাগাদ, যেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আরও একটুখানি চেপে ধরার জন্য ব্রিটিশ পার্লামেন্ট, যেহেতু করাপশন বাড়ছিল, এগুলো আগের দিনের ক্লাসগুলোতে গল্প বলে দিয়েছি, যারা দেখোনি তারা কিন্তু প্লেলিস্ট অবশ্যই দেখে এগুলোকে রিভিশন দিয়ে নিও বাবা। তো এই ইস্ট ইন্ডিয়া আইনের মারফত করা হলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মূলত দুটো ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। একটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল, আর এটা হচ্ছে কোর্ট অফ ডিরেক্টর।
কোর্ট অফ ডিরেক্টর। এই কোর্ট অফ ডিরেক্টরের আন্ডারে মূলত কমার্শিয়াল পারপাস দেখাতে কি হবে সেই ব্যাপার সেবার করা হচ্ছে। অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত ব্যবসা বাণিজ্য দেখবে, কিন্তু তার বেশ কিছু অফিসিয়াল এক্সিকিউটিভ তারা সেখানকার এক্সিকিউশন বা আর্মি বা যাকে মিলিটারি বলা হয়, ঠিক আছে, কিংবা পলিটি এইগুলোকে দেখভাল করবে, অর্থাৎ সাম্রাজ্যবাদের পরিচালনা করবে। এবং তারপরে আমরা দেখেছি 1793 অনেকগুলো আইন এখানে ছিল, যেমন চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা, এরকম প্যারালালি অনেক কিছু রেগুলেটিং অ্যাক্টের মারফতে আরও বেশি করে এম্পাওয়ার করা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমরা এইগুলো আগের দিনের ক্লাসগুলোতে আলোচনা করে ফেলেছি। আমরা আজকে যে টপিকটাকে নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে 1813 সালের রেগুলেটিং অ্যাক্ট, 1833 সালের রেগুলেটিং অ্যাক্ট, 1853 সালের রেগুলেটিং অ্যাক্ট। তিনটে রেগুলেটিং অ্যাক্ট বা চার্টার অ্যাক্টকে আমরা পুঙ্খানুপুঙ্খ কোন প্রেক্ষাপটে আইনগুলো আসছে, তাতে কি সিগনিফিকেন্স রয়েছে, কি ডিস্টারবেন্স এসছে, এই জিনিসগুলোকে আরো ডেপথ পড়ব। চলো আজকের ক্লাস আমরা শুরু করে দিই, যেখানে প্রথম টপিক হবে চার্টার অ্যাক্ট 1813 বা রেগুলেটিং অ্যাক্ট 1813। কি স্যার বিষয়বস্তু? আমরা যদি প্রথমেই এই একদম বেসিক জিনিসগুলোতে আলোকপাত করার চেষ্টা করি তাহলে কি দেখব? চার্টার অ্যাক্ট of 1813 was an important law enacted by the British Parliament. পুনরায় আগের রেগুলেশন অ্যাক্টগুলোর মতো এই আইনটাও কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক ইনঅ্যাক্ট বা চালু করা হয়েছিল বা লাগু করা হয়েছিল এই রেগুলেটিং অ্যাক্ট বা চার্টার অ্যাক্টকে। নাম্বার 1 পয়েন্ট, it renewed the British East India Company's charter for an addition 20 years, but also introduced several major changes that mirrored the evolving nature of British rule in India. অর্থাৎ যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করার নাম নিয়ে শাসনতন্ত্রে কনভার্ট হয়ে যাচ্ছিল ভারতবর্ষের বুকে, সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ব্রিটিশ সরকার নিজের কাছে এই যে ভারতীয় সাম্রাজ্য অঞ্চলটাকে নিজেদের কলোনি করার জন্য, উপনিবেশ স্থাপন করার জন্য যে প্রক্রিয়া শুরু করছিল, তারই বেশ কিছু পদক্ষেপ আমরা এই আইনে সরাসরি দেখতে পাচ্ছি। অর্থাৎ এই আইনের দ্বারা একাধারে যেমন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে লিগালাইজেশন ছিল সেটাকে 20 বছরের জন্য আরও এক ধাপ বাড়িয়ে দেয়, রিনিউ করে দেয়। তার সঙ্গে সঙ্গে ভারতে সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিকতাবাদকে আরও বেশি করে পাকড়ায় ধরার জন্য ব্রিটিশ পার্লামেন্টের তরফ থেকে, অর্থাৎ ব্রিটিশ সরকারের তরফ থেকেও কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে এই আইনের দ্বারা। দিস অ্যাক্ট ইজ সিন অ্যাজ অ্যান আর্লি স্টেপ টুয়ার্ডস মডার্নাইজিং ইন্ডিয়াস অ্যাডমিনিস্ট্রেশন। এই চার্টার অ্যাক্ট বা রেগুলেশন অ্যাক্টের দ্বারা কিন্তু আধুনিক ভারতে যে শাসন ব্যবস্থা তার আধুনিকরণ শুরু হচ্ছে। তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের অর্থনীতি আধুনিকরণ হচ্ছে, সেটিং দ্য স্টেজ ফর ল্যাটার রিফর্মস। পরবর্তীকালে এরই হাত ধরে কিন্তু দেখা যাবে ধীরে ধীরে অর্থনৈতিক এবং শাসনতান্ত্রিক বেশ কিছু বিবর্তন ভারতবর্ষে ইংরেজদের ভূমিকা শাসনতন্ত্রে ধীরে আরো বেশি করে উত্তীর্ণ হবে। এই যে ভূমিকাটা পড়লাম আমরা, এই আইনের গুরুত্ব কেন, সেটা এবার কোন কোন পয়েন্টে এই সব গল্পগুলো হচ্ছিল, কিভাবে সেভারাল চেঞ্জেসগুলো কোন কোন ক্ষেত্রে আসলো, কি করে শাসনতন্ত্রের বা পার্টিকুলার অর্থনৈতিক ক্ষেত্রে রিফর্ম আসছে মডার্ন ইন্ডিয়াতে ইংরেজদের হাত ধরে, সেইটা চলো এই আইনের বিস্তারিত পড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব। ফ্যাক্ট কি স্যার? The Charter Act of 1813, also known as East India Company Act 1813, রেগুলেটিং অ্যাক্ট বা চার্টার অ্যাক্ট 1813 সালের অপর নামও হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1813। তার মানে এখান থেকে একটা জিনিস পরিষ্কার, এই আইনটা মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্যই হচ্ছে, তার প্রথম উদ্দেশ্য এটা। ওয়াজ এ ল পাসড বাই ব্রিটিশ পার্লামেন্ট, যেটা আমরা আগেই বললাম, that marked a significant change in Britain's approach to governing India. খুব মন দিয়ে এই লাইনটার মানে বোঝো, সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন ব্রিটেনে একটা বড় সড়ো চেঞ্জেস আসছে এই আইন দ্বারা। কেন? যাতে ভারতবর্ষে অ্যাপ্রোচ টু গভর্নিং ইন্ডিয়া, ভারতকে কীভাবে শাসন করবে ব্রিটেন,
সেইটার সূত্রপাত হচ্ছে এই আইনের দ্বারা। দ্য অ্যাক্ট কার্টেলড, কার্টেল, কার্টেল মানে এই পুরোপুরি কার্টেল, এই দ্য অ্যাক্ট কার্টেল সাম অফ দ্য কোম্পানিজ মোনোপলি, বেশ কিছু কোম্পানির যে একচেটিয়া ব্যবসা তাকে যেমন রদ করছে, ওভার দ্য ট্রেড, বাণিজ্য ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কোম্পানি বলতে পার্টিকুলারলি ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি। দেখো একটা দেশে তো আর একটা কোম্পানি থাকে না, তো ইংল্যান্ডে বা ব্রিটেনে একটা মাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তা নয়, কিন্তু ইংল্যান্ড থেকে বা ব্রিটেন থেকে একটা মাত্র কোম্পানি যে একচেটিয়া ব্যবসা করতে পারবে বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষের বুকে, তার সনদ কিন্তু দিয়ে দিয়েছিল ইংল্যান্ডের রানী। অর্থাৎ তারা পারমিশন নিয়ে এসছিল, কিন্তু অন্য কোম্পানি করতে তো পাচ্ছিল না। সেই নিরিখে সেই মনোপলিকে কিন্তু কাট করা হলো, মনোপলি কোথাও কোথাও রদ হলো এই আইনের দ্বারা। অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়িক যে 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 করাপশনগুলো আসছিল সেই জায়গাগুলোকে রদ হচ্ছে। যেমন এক ধারে এটা সত্যি কথা, তেমনভাবেই এটা সত্যি কথা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য বা বণিক থেকে তাদের যে কাজকর্ম তার ধারা পাল্টে গিয়ে শাসনতান্ত্রিকে কনভার্ট হয়ে যায়। বাট অ্যালাউড ইট টু মেইনটেন এক্সক্লুসিভ রাইটস টু ট্রেড ইন ট্রেড অ্যান্ড কন্ডাক্ট কমার্স উইথ চায়না। মনোপলি বন্ধ করে দিলেও একটা এক্সক্লুসিভ রাইট দিয়ে রাখলো এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, যে না বিশেষত একটা ক্ষেত্রে, বিশেষ করে চা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষত চায়নার সাথে ব্যবসা করার জন্য তারা মনোপলি করবে, বাদ বাকি কোনো ক্ষেত্রে তারা মনোপলি করবে না। তবে চায়ের ক্ষেত্রে এবং চায়নার সঙ্গে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা বণিকের ধর্মই পালন করতে পারবে, বাদ বাকি ক্ষেত্রে তারা কিন্তু শাসনতান্ত্রিক ধর্ম পালন করবে। ইট ওপেনড আপ ইন্ডিয়ান ট্রেড টু অল ব্রিটিশ ট্রেডার্স। যদি আজকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি বা একচেটিয়া ব্যবসা বন্ধ হয়ে যায়, তাহলে ইংল্যান্ড বা ব্রিটেনের অন্যান্য কোম্পানি তারাও ভারতবর্ষে আসতে পারবে, তারা তাদের মতো করে ব্যবসা করতে পারবে, প্রোডাক্ট বিক্রি করতে পারবে। অর্থাৎ ব্রিটিশ ট্রেডার্সরা, অন্যান্য বণিকরাও তাদের ভারতবর্ষে ব্যবসা করার জন্য রাস্তা খুলে যাচ্ছে। অ্যাপার্ট ফ্রম দিস এক্সেপশন, অর্থাৎ চা ক্ষেত্র বা চায়না ক্ষেত্র বাদ দিলে তাদের সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্রিটিশ অন্যান্য কোম্পানিগুলো আসতে পারছে। দ্য অ্যাক্ট ইন্ট্রোডিউসড আ মোর স্ট্রাকচার্ড অ্যান্ড রেগুলেটেড সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া। ভারতবর্ষের বুকে শাসনতান্ত্রিক দিক থেকে যা যা পরিবর্তন দরকার ছিল ব্রিটেনের গভর্নমেন্টের তরফ থেকে, সেই চেঞ্জেসগুলো আনা হচ্ছে এবং সেটা করানো হচ্ছে এই রেগুলেটিং অ্যাক্টের মারফত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা। ইট ইনক্লুডেড প্রভিশনস টু প্রমোট এডুকেশন। এই আইনের দ্বারাই কিন্তু শিক্ষা ব্যবস্থাকে প্রমোট করা হচ্ছে, এই আইনের দ্বারাই পারমিট করা হচ্ছে মিশনারি সিস্টেমকে, অর্থাৎ খ্রিস্ট ধর্মের প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। এই ধর্মের এই পার্টিকুলার আইনের দ্বারাই কিন্তু আর্নড মার্কড ফান্ডস ফর দিস পারপাস, এই এডুকেশন ক্ষেত্রে বা খ্রিস্টীয় মিশনারি ব্যবস্থাকে আরও বেশি করে, মিশনারিকে আরও বেশি করে জনপ্রিয় করে দেওয়ার জন্য বা খ্রিস্ট ধর্মপ্রচারের জন্য আরও বেশি করে ফান্ডিং করানোর ব্যবস্থা করা হচ্ছে এই আইনের দ্বারাই। ঠিক আছে, তাহলে কি স্যার হলো ব্যাপারটা? আমি বাংলা ভাষাতেও রেখে দিচ্ছি তোমাদের নোট, আশা করি তোমাদের সমস্যা হবে না। এই যে ব্রিটিশ পার্লামেন্টে 1813 সালে যে চার্টার একটা আসলো, তাহলে সেখান থেকে তার মূল কি পয়েন্ট কি দাঁড়ালো। আর কি পয়েন্ট দাঁড়ানোর আগ দিয়ে বেসিক পয়েন্ট তো আমরা বুঝে গেলাম যে কি আসছে এবং কিভাবে আসছে, তার ডেপথে আমরা ঢুকবো। এই যে শিক্ষাক্ষেত্রে চেঞ্জেস আনতে হবে ব্রিটিশদেরকে ইন্ডিয়ার জন্য, মানে ইন্ডিয়ার লোকজনকে শিক্ষিত করতে হবে। আবার ভারতবর্ষের বুকে দুখানা ধর্ম এস্টাবলিশ ছিল, যদি অনেক ধর্ম আছে তবুও বলছি প্রধানত দুখানা ধর্ম, এক হিন্দু একটি মুসলিম, কারণ মুঘল যুগ শেষ হয়ে গেছে। ইসলাম এবং হিন্দু, যা বহুত্ববাদ বেশি করে রয়েছে ভারতবর্ষের বুকে, অল্প বিস্তৃত জৈনিজম, বুদ্ধিজম বা অন্যান্য ধর্ম শিখিজম তো আছেই, সেটা নিয়ে কথা বলছি না। বাট এতগুলোর মধ্যে দুম করে এই যে খ্রিস্ট ধর্মের প্রচার আরো বেশি করে করতে হবে, এর প্রয়োজনীয়তা কেন পড়লো, এর ব্যাকগ্রাউন্ডটা কি? এই ব্যাকগ্রাউন্ডটা বোঝার জন্য আমাদের ভালো করে আরো ইংল্যান্ডের বেশ কিছু গল্প জানতে হবে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা এবার বুঝে নিই যে চার্টার অ্যাক্ট 1813 কিভাবে আসছে। It was passed at the time of major social, political and economic shifts in both Britain and India. এমন সময় এই আইনটা পাশ হচ্ছে যে সময় কিন্তু ভারতবর্ষের সঙ্গে সঙ্গে ব্রিটেনেও সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিবর্তন আসছে। তারই প্রভাব ইংল্যান্ডেও যেমন পড়েছে, ইন্ডিয়াতেও পড়েছে, এবং তারই সূত্রধর বলা যেতে পারে এই রেগুলেটিং অ্যাক্ট বা সনদ আইন চার্টার অ্যাক্ট
1813 সালের আইনকে। By then, East India Company had transformed from a commercial enterprise into a powerful political authority with vast territorial control in India. এই আইনের দ্বারাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু কমার্শিয়াল এন্টিটি থেকে, ব্যবসা বাণিজ্যের সংস্থা থেকে তারা পাওয়ারফুল রাজনৈতিক সংস্থায় বা শাসনতান্ত্রিক সংস্থায় কনভার্ট হয়ে যাচ্ছিল। কি হবে স্যার? সামাজিক, অর্থনৈতিক, পলিটিক্যাল প্রেশারগুলো তাহলে এসছে, কীভাবে চেঞ্জেসগুলো এসেছিল ইংল্যান্ডে এবং ইন্ডিয়াতে, যার জন্য এই আইনটা আনতে বাধ্য হলো ব্রিটিশ পার্লামেন্ট। সেটা পড়ে নিই। প্রথম পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক চাপ বা ইকোনমিক প্রেশার কীরকমভাবে এসেছিল। ইন দ্য আর্লি 1800s, 1800 সালের শুরুর দিকটায়, calls for freer trade were growing louder in Britain. তাহলে দেখো 1813 সালের যে চার্টার অ্যাক্ট, এইখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলিকে বন্ধ করে দেওয়া হচ্ছে। মনোপলি বলতে একচেটিয়া ব্যবসা, এই কোম্পানি ছাড়া এই এলাকায় আর কেউ ব্যবসা করবে না। এই আইনের দ্বারা এই মনোপলিকে বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন? তার কারণ 1800 শতকের দিকে কিন্তু সারা বিশ্ব জুড়ে ফ্রি ট্রেড, যে কেউ কোনো জায়গায় একা ব্যবসা করবে আর একা প্রফিট খাবে, এটা হবে না। সবাই সবার মতো করে ব্যবসা বাণিজ্য করবে, সবাই সবার মতো করে স্ট্র্যাটেজি লাগিয়ে ব্যবসায় মুনাফা করবে, কিন্তু একটা লোকই ব্যবসা করে যাবে একটা এলাকা থেকে এবং সেই মূলধন পেয়ে যাবে, এটা হতে পারে না। এই যে দর্শন, এই যে অর্থনীতির যে দাবি, সেটা কিন্তু আওয়াজ উঠছিল ব্রিটেনে 1800 শতকের শুরু। দ্য ইকোনমিক স্ট্রেইন কজড বাই দ্য নেপোলিয়নিক ওয়ার্স, এই যে অর্থনীতির চাপ, এটা আসলো কেন? এটা আসলো নেপোলিয়ন অর্থাৎ ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের সেই যুদ্ধের সময়, বা মূলত নেপোলিয়নের নেতৃত্বে যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের ফলাফল হিসাবে। এটা সূত্রপাত হচ্ছে মোটামুটি 1803 থেকে 1815 এর মাঝখানটা। তার মানে ইংল্যান্ডের কাছেও আরো বেশি করে ইকোনমির দরকার ছিল। তো তারা ইকোনমি তোলার জন্য কি করতে পারবে? তারা ইন্ডিয়ার উপর প্রেশার মারতে পারবে। তো ইকোনমিক স্ট্রেন কজড বাই দ্য নেপোলিয়নিক ওয়ার্স intensified demands from British merchants and industrialists to open Indian markets to British goods. অর্থাৎ সেই তৎকালীন সময়তে ব্রিটেনের অন্যান্য যারা বণিক সম্প্রদায়ের লোক রয়েছে, তারা বলছে যে ভাই, আমরা যে শিল্প করছি, আমরা যে ব্যবসা বাণিজ্য করছি, আমাদের যে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলোকে অর্থাৎ ব্রিটিশ গুডসগুলোকে, সমস্ত রকম ব্রিটিশ গুডস, শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ গুডস নয়, সমস্ত ইংল্যান্ডের যারা ব্যবসাদার লোকজন, তাদের দ্রব্য সামগ্রীগুলোকে বিক্রি করার জন্য ইন্ডিয়ান মার্কেট আমাদের লাগবে, না হলে ইকোনমি জেনারেট হবে না। সেই রাস্তা আমাদের খুলে দিতে হবে। তার একটা চাপ ছিল ব্রিটিশ পার্লামেন্টের কাছে। তার জন্য একটা এই পার্টিকুলার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনোপলিকে তারা রদ করলো। দ্বিতীয়ত কি করা হলো স্যার? কি সমস্যা হলো? ব্রিটিশ পার্লামেন্টে কি দেখছে? পলিটিক্যাল রিফর্ম আসছে, অর্থাৎ রাজনৈতিক সংস্কার আসছে। ইন ব্রিটেন দেয়ার ওয়াজ মাউন্টিং প্রেশার to curb the company's independence. এতদিন ধরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, আমরা প্রথম দিকের ক্লাসে বলেছিলাম যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু যে কোনো রকমের কোম্পানি নয়, কারণ তাদের যারা ফাউন্ডার, তাদের যারা মাথা রয়েছেন, তারা সবাই কিন্তু ইংল্যান্ডের সনদের লোকজন, সংসদের লোকজন, তারা বড় বড় বণিক, তারা বড় বড় রাজনীতিকও বটে। সুতরাং তারা ক্ষমতায় আসীন অলরেডি ছিলেন। সুতরাং তারা যে যথেচ্ছভাবে ভারতবর্ষে বাণিজ্য করার নাম করে শাসনতন্ত্রে কনভার্ট হয়ে যাচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই প্রক্রিয়াকে কোথাও না কোথাও কিন্তু থামানোর দরকার ছিল। না হলে কোম্পানির যে মাতব্বরি একাকীভাবে ওদের যে লাগাম ছাড়া দৌড় চলছিল ভারতবর্ষের বুকে, তা কোথাও না কোথাও কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছিল। এই কোম্পানিকে কন্ট্রোল করার জন্য তাদের স্বাধীনতাতে হস্তক্ষেপ করার দরকার হয়ে পড়েছিল। তার জন্য প্রচন্ড রকমভাবে রাজনৈতিক চাপ ছিল ইংল্যান্ডের পার্লামেন্টের কাছে। মেনি মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, এখানে পার্লামেন্ট বলতে ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্টের অনেক সদস্য ক্রিটিসাইজ দ্যাট কোম্পানি ফর করাপশন অ্যান্ড পুয়ার গভর্নেন্স, যে কোম্পানিকে দিয়ে এত কাণ্ড চলছিল এই ভারতবর্ষে, সেই কোম্পানির যারা এমপ্লয়ি তারা নিজেরাই করাপশানে ডুবে রয়েছে, এবং ঠিকঠাক করে যে কোম্পানিও তাদের মুনাফা নিচ্ছে, তাদের যে পলিসিগুলোকে যারা ঠিকঠাক করে ইমপ্লিমেন্ট করছে বণিক বা বাণিজ্য হিসাবে, তাও ঠিক নয়। সুতরাং তারা ক্ষমতার অপব্যবহার করছে, তারা দুর্নীতি করছে।
এখানে কিন্তু বিতর্ক বা সমালোচনার ঝড় উঠছে তৎকালীন সময়ে ইংল্যান্ডের পার্লামেন্টে। রিফর্মার্স যারা সংস্কারক ছিল argued that stronger government involvement was necessary to ensure better administration in India. যারা এই আইন, আগের যে আইন ছিল চার্টার অ্যাক্ট বা রেগুলেটিং অ্যাক্ট, তাকে সংস্কার করার মারফত তারা দাবি করেছিল যে এক কাজ করা যাক, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বণিকের ধর্ম পালন করে তার বণিক করার মানে বণিকগিরি বা ব্যবসাদারি বন্ধ করে দাও, তাকে বরং অ্যাডমিনিস্ট্রেটিভ ফর্মে আরও বেশি করে নিয়ে আসো। তারা এত বেশি করে অ্যাডমিনিস্ট্রেটিভ ফর্মে যদি বেশি করে ইনভলভ হয়ে থাকে, ঠিকঠাক করে দেশটাকে অ্যাডমিনিস্ট্রেটিভভাবে টাইট করা যায়, তাহলে একদিকে আমাদের সাম্রাজ্যবাদও এস্টাবলিশ হচ্ছে, ঔপনিবেশিকতাবাদও এস্টাবলিশ হচ্ছে, আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর আমাদের কর্তৃত্ব বেড়ে যাওয়া শুরু হয়ে। এই কারণেই কিন্তু রাজনৈতিক সংস্কার করার দরকার হচ্ছিল বলে এই আইনি সংস্কার আসছে বা 1813 সালের এই ধারার একটা আগমন হচ্ছে। ঠিক আর কি স্যার? এছাড়াও তোমার থাকবে রিলিজিয়াস এবং হিউম্যানিটেরিয়ান কনসার্ন, ধর্ম বা মানবতার চাপ একটা ছিল। সে কি ছিল স্যার? অ্যাট দ্যাট টাইম, ওই সময়তেই দ্য ইভেঞ্জিক্যাল মুভমেন্ট খুব ইম্পর্টেন্ট। ইভাঞ্জিক্যাল মুভমেন্ট হচ্ছে ধর্মের প্রচার করার জন্য যে মিশনারিজ মুভমেন্ট, তাকে বলা হচ্ছে। দ্য ইভেঞ্জিক্যাল মুভমেন্ট ইন ব্রিটেন ওয়াজ গোয়িং ইনফ্লুয়েন্স অ্যান্ড পুশিং ফর খ্রিস্টিয়ান মিশনারি ওয়ার্ক ইন ইন্ডিয়া। সারা বিশ্ব জুড়ে খ্রিস্ট ধর্মের প্রচার করার জন্য যারা আন্দোলন করছে, যারা কাজকর্ম করছিল, সেবার মারফত খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছিল যারা, সেই যে আন্দোলন, সেই মুভমেন্ট তখন এতটাই জোরদার হয়ে ওঠে ইংল্যান্ডে, তাদেরকেও ইন্ডিয়াতে প্রেরণ করার দরকার হয়ে পড়ছে। ঠিক আছে। অ্যাডিশনালি দেয়ার ওয়্যার হিউম্যানিটেরিয়ান ব্যাকগ্রাউন্ড, কারণ অলরেডি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন ভারতবর্ষে শাসনতন্ত্র চালাচ্ছিল, তারা কিন্তু সাধারণ মানুষের উপর যথেষ্ট রকমভাবে অত্যাচার শুরু করে দিয়েছিল দীর্ঘদিন ধরেই, নানা রকমভাবে অত্যাচার করছিল। এত অত্যাচার করছে, তাহলে সেখানে তো বড়সড় বিক্ষোভের জায়গা অলরেডি রয়েছেই। মানুষজন তো শুধুমাত্র একজোট হতে পারছে না বলে শুধু ফোঁস করে উঠতে পারছে না, কিন্তু সেখানে কিন্তু অলরেডি বিক্ষোভের আগুন জ্বলছিলই। তাহলে যে মানুষগুলো অত্যাচারিত, নিপীড়িত, তাদেরকে মলম দেওয়ার জন্য লোকের দরকার। তো মিশনারিজরা যখন চাইছিল এই খ্রিস্ট ধর্ম প্রচার হোক, তাদেরকে মলম দিয়ে তাদেরকে বরং আরো শান্ত করার জায়গা দরকার। মানে একদিকে মলম দেব আর একদিকে অত্যাচার করব, আমি রাজা থেকে যাব, তোমরা শাসিত থেকে যাও, এই প্রক্রিয়া চলছে। তো হিউম্যানিটেরিয়ান এইরকম মানবিকতার দিক থেকে আর কি এই অবজেকশনের জন্য এটা বারবার করে অ্যাবিউজমেন্টের কি বলবো রিপোর্ট আসছিল, খবর আসছিল। নেগলেক্ট হচ্ছে ইন্ডিয়ান পপুলেশন, তাদের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, তারা শুধু তাদের থেকে শুধুমাত্র মানে জোরপূর্বক রাজস্ব ড্রেইন করা হচ্ছিল। এই রিপোর্টগুলো ইংল্যান্ডের পার্লামেন্টের কাছে যাচ্ছিল, শাসনতন্ত্রের কাছে যাচ্ছিল, সেটাকে নিয়েও বিতর্কে অবকাশ ছিল না তা নয়, বিতর্ক ছিল। এইগুলোর জন্যই কিন্তু কোম্পানি রুলকে একটু রেগুলেট করার দরকার হয়ে পড়ে এবং সেখানে এই সব জায়গাগুলোকে আরেকটুখানি টাইট করার জন্য নতুন একটা আইনের দরকার। তার জন্যই তারা অ্যাক্ট 13 সাল করে পাশ করা হয় ইংল্যান্ডের পার্লামেন্টে। এছাড়া আগের যে আইনগুলো ছিল সেই আইনগুলোর মধ্যে কি কি, 1813 Act followed earlier charter acts in 1773, 1790, অর্থাৎ 1773 এবং 93 পর এই আইনটা নতুন করে আসে। কেন? টু রিনিউ দ্য কোম্পানিজ চার্টার হোয়াইল গ্র্যাজুয়ালি টাইটেনিং ব্রিটিশ গভর্নমেন্ট কন্ট্রোল। ওই যে বললাম, কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকারের কাছে এই ভারতবর্ষে যে শাসনতন্ত্র কায়েম করতে হবে তার ক্ষমতা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছিল এই আইনের দ্বারা। অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ক্ষমতা আবার ধীরে ধীরে ব্রিটিশ পার্লামেন্ট নেবে। ইচ নিউ অ্যাক্ট চিপড অ্যাওয়ে অ্যাট দ্য কোম্পানিজ পাওয়ার অ্যান্ড এক্সপ্যান্ডেড অফিসিয়াল ওভারসাইট। ধীরে ধীরে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাওয়ারকে কোথাও না কোথাও এবার বাড়ানো হচ্ছে, কমানো হচ্ছে। বাড়ানো হলো সেটা শাসনতান্ত্রিক ক্ষেত্রে বাড়ানো হচ্ছে, আবার সেটা করানোও হচ্ছে পার্লামেন্টের খোদ নজরদারিতে বা তাদের কি বলবো তাদের অদৃশ্য সুতোর
বেড়াজালে, আইনের বেড়াজালে আর কি। ঠিক, চলো তাহলে এবার আমরা পার্টিকুলারলি 1813 সালের যে চার্টার অ্যাক্ট তার বিভিন্ন রকম যে বিধান, বিধি, প্রভিশনস সেগুলোকে এবার পুঙ্খানুপুঙ্খ পড়ব। চার্টার অ্যাক্ট অফ 1813 brought significant changes to the East India Company's privileges and administration. তো দিন ধরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে মাতব্বরি করে আসছিল, যে সুযোগ সুবিধা নিচ্ছিল, যে শাসনতন্ত্র চালাচ্ছিল, তার সেই ব্যবস্থার মধ্যে কিন্তু এই আইন নতুন করে বেশ কিছু জায়গায় বড় সড়ো রকমের রদবদল নিয়ে আসছে। কি সেই রদবদলগুলো? ফার্স্ট, যেটা বলেছিলাম তোমাদের, ট্রেড মনোপলি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই একচেটিয়া ব্যবসার ব্যাপারটা বন্ধ করে দেওয়া হয়েছিল এই আইনের দ্বারা। মূলত চা ক্ষেত্র এবং চাইনায় ব্যবসা করা ছাড়া তারা বাদবাকি কোনো ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে মনোপলি ধরে রাখতে পারবে না। সেই আইনের দ্বারা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি ব্যবস্থা বাণিজ্য করার ক্ষেত্রে পুরোপুরি উঠিয়ে দেওয়া হয়, রদ করে দেওয়া হয় এই আইনের দ্বারা। যেহেতু চা ক্ষেত্র এবং চায়নার ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রফিটেবল বিজনেস করছিল, তাই জন্য এখানে ছাড় দেওয়া হয়। দিস অ্যালাউড আদার ব্রিটিশ ট্রেডার্স অ্যান্ড কোম্পানিজ টু এন্টার ইন্ডিয়ান মার্কেট। ভারতবর্ষের বাজারে, তাদের ভারতবর্ষের বাজার ধরার জন্য যে দাবি দেওয়াগুলো উঠছিল যে ইংল্যান্ডের অন্যান্য কোম্পানি, অন্যান্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অন্যান্য ব্যবসায়ীরা তারা তাদের প্রোডাক্ট ব্রিটিশ গুডসগুলোকে ইন্ডিয়ান মার্কেটে বিক্রি করতে পারবে, সেই দাবি দেওয়াগুলোকে মান্যতা দিয়ে এই ইন্ডিয়ান মার্কেট অন্যান্য ব্রিটেনের যারা বণিক তাদের সবার জন্য কিন্তু ওপেন করে দেওয়া হলো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলিকে রদ করার মারফত। ঠিক, আর কি স্যার হলো? মানে অন্যান্য কোম্পানির জাহাজও এবার ঢোকা শুরু করলো। আর কি করা হলো স্যার? এক্সটেনশন অফ কোম্পানিজ রুল। কোম্পানির যে আইন ছিল, অর্থাৎ 1773, 1793, তারপর কোম্পানির যে কাজকর্মের প্রক্রিয়া যে আরেকটু চলবে তাকে রিনিউয়াল দেওয়ার জন্য, মানে আরেকটু এগিয়ে দেওয়ার জন্য 1813 সালের এই আইনটা আসলো। While the company's charter was renewed for another 2 decades, আরো 20 বছরের জন্য, আমরা বলেছিলাম কি প্রতি 20 বছর অন্তর অন্তর রেগুলেট করার জন্য আইন লাগবে, তার জন্যই তো কি বলা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্টগুলোকে। তো এই আরো 20 বছরের জন্য কিন্তু কোম্পানির মেয়াদ, কোম্পানির সনদ আইনের মেয়াদ বৃদ্ধি করা হলো আইনের দ্বারা। কোম্পানির শাসনকে টিকিয়ে রাখা হলো বা আরেকটু বছরের জন্য এক্সটেন্ড করে দেওয়া হলো এই আইনের দ্বারা। The government retained the power to appoint the Governor General and senior officials, signaling tighter state control over company affairs. অর্থাৎ কোম্পানি কিভাবে ভারতবর্ষে শাসনতন্ত্র চালাবে সেই বিষয়গুলো যদিও ব্রিটেনের শাসন ব্যবস্থার লোকজনই পরিচালনা করবে এবং সেই নিরিখেই তারা গভর্নর জেনারেল নিয়োগ করবে, সেই নিরিখেই যারা সিনিয়র অফিসিয়াল থাকবে তাদেরকে নিয়োগ করবে, সবই ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাতে শাসন ব্যবস্থা চালাতে পারে সেই ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে এই আইনের দ্বারা। অর্থাৎ এক্সটেনশন অফ কোম্পানির রুলকে এস্টাবলিশ করা হচ্ছে আরও 20 বছরের জন্য 1813 আইনের দ্বারা। আর কি স্যার? কারণ ফান্ডিং ফর এডুকেশন, যে দেশের লোকজন অশিক্ষিত তথাকথিতভাবে রয়েছে পাশ্চাত্য শিক্ষার থেকে, সেই লোকগুলোকে যদি শাসনতন্ত্র তাদের ওপর দিয়ে জোর জবরদস্তি করে মানে কামি করতে হয়, তাহলে একটা জিনিস মুশকিল কি হচ্ছে, ব্রিটিশরাই সমান তালে অত্যাচার করছে আমাদের দেশের নাগরিকদের ওপর। তাহলে যে যে অত্যাচারের জন্য যে বিক্ষোভ তা না বাদতে বাদতে কিন্তু একদিন বারুদ বিস্ফোরণ করে দেবে। সহজ রাস্তা কি, এটা মাঝখানে বাফার রাখতে হবে। আবার টাকারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে তাদের চিন্তা ভাবনাগুলোকে মাঝখানে একজন বাফার সেল থাকবে যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে তারা কি করবে, ওই তারাই আবার দেশের লোকজনকে অত্যাচার করবে। তাতে কি হবে, ডাইরেক্ট ক্ষোভ ব্রিটিশদের বিরুদ্ধে আসবে না, বরং দেশের লোকের ওপরই রেগে যাবে। আমি জানি না তোমরা জানো কি না, এই যে সমাজ ব্যবস্থা এখনো চলছে, যদি খুব ভালো করে তোমরা তাকিয়ে দেখো, অনেক সময় আজকের দেশেও, আমাদের সময়তেও, আমাদের রাজ্যেতেও ঘটনাগুলো ঘটছে। কখনো কখনো আমরা কিন্তু হয়তো খিল্লি করে ফেসবুকে কোনো সময় কোনো কিছু লেখালেখি হয় বা কোনো মিমে জারি হয়, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু একটা জিনিস ফান্ডাটা কি, যে পুলিশকে গালাগাল দেওয়া হচ্ছে, পাবলিক গালাগাল দিচ্ছে, পুলিশের ওপর তার রাগ, ক্ষোভ, বিক্ষোভ আছে বলে, আবার পুলিশও কিন্তু তাদের জীবনের যে ক্ষোভ, দুঃখ, অস্বস্তি রয়েছে সেগুলো সেই সত্য পাবলিকের ওপর নিয়ে নিচ্ছে। কিন্তু পুলিশ
সে যারা চাকরি করছেন তারা কারা? তারা তো এই রাষ্ট্রেরই নাগরিক। আজকে যারা রাষ্ট্রের নাগরিক, যারা মেয়ে বানাচ্ছে, যারা পুলিশদের ওপর বিক্ষুব্ধ হয়ে রয়েছে, বিক্ষোভ হয়ে রয়েছে, তারাও কারা? সবাই তো এই রাষ্ট্রেরই নাগরিক। তাহলে যারা শাসন ব্যবস্থায় রয়েছে রাজনৈতিকভাবে, তারা এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যে সিদ্ধান্তের জন্য কিন্তু উল্টে সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের থেকেই যারা সিলেকশন পেয়ে পুলিশি বা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় যাচ্ছে, তাদের মধ্যে একটা শ্রেণীদ্বন্দ্ব তৈরি। এই জিনিসটাই এই এডুকেশনের মাধ্যম, শিক্ষা এতটাই ইম্পর্টেন্ট যে শিক্ষা কিন্তু এদিককার গল্প ওদিককে, ক্ষমতাকে এদিক ওদিক করে দিতে পারে। সঠিক শিক্ষা তোমার সব থেকে বড় অস্ত্র। সেই শিক্ষাই কিন্তু আজকে অস্তমিত অনেক দিন পর। যে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের মানে শাসন জারি রাখার জন্য বা রাদার ব্রিটিশ শক্তি তাদের ক্ষমতা জারি রাখার জন্য বাংলাতে শিক্ষা দিতে বাধ্য হয়েছিল, সেই আজকে স্বাধীনতার এত বছর পরও আজকে সেই রাজ্যেই আনএমপ্লয়মেন্ট, সেই রাজ্যেই আজকে ইন্ডাস্ট্রি নেই, সেই রাজ্যে যা সব থেকে বেশি পরিমাণে ডেভেলপ হওয়ার জায়গা ছিল, সেই রাজ্যে আজকে অত লোক গিয়ে আজকে ধার দেনাতে ডুবে যাচ্ছে, শুধু হাত পেতে ভাতা নিচ্ছে। কারণ প্রপার শিক্ষা ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে। যে শিক্ষাটা ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট হবে, যে শিক্ষা ঠিকঠাক নিজেও, তবেই সে জাতি এগিয়ে যাবে। আদারওয়াইজ সেখানে কোনো রকমভাবে আসবে না। না ভালো শাসক হবে, না ভালো শাসিত হবে। যাই হোক, ফান্ডিং ফর এডুকেশন, ফান্ডিং ফর এডুকেশন 1813 সালের যে চার্টার অ্যাক্ট, 1813 সালে চার্টার অ্যাক্ট, এর দ্বারা শিক্ষা ব্যবস্থায় কিন্তু ফান্ডিং চলে আসছিল। দ্য লেজিসলেশন স্টিপুলেটেড অ্যান অ্যানুয়াল অ্যালোকেশন ফর রুপিস 1 lakh টু সাপোর্ট এডুকেশন ইন ইন্ডিয়া। শিক্ষা বিস্তার করার জন্য ভারতবর্ষে সরকার এবার থেকে 1 লাখ টাকা করে সাহায্য করবে বলে, অনুদান করবে বলে ঘোষণা করছে আইন দ্বারা। দিস, এবং সেটা বছরে, অ্যানুয়ালি, বছরে 1 লাখ টাকা, তৎকালীন সময় 1813 সালে। আজকে যাই হোক, কোন কোন খাতে টাকা ভাজা হয় বোঝে যাও, কিন্তু আজকে স্কুলের পর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এতগুলো স্কুল যে সময় আন্দোলন করে, সমস্ত দেশের লোকজন আন্দোলন করে, বালিকা স্কুল, বালক স্কুল, এত কাণ্ড হলো, ইংরাজি মিডিয়াম, এত কিছু হচ্ছে, সেই ব্রিটিশ পিরিয়ডে ইংরেজের সঙ্গে লড়াই করতে করতে হচ্ছে, গোড়া ধর্মের বিরুদ্ধে লড়াই করতে করতে হচ্ছে। মেয়েদের শিক্ষা হোক, মাইনরিটিদের শিক্ষা হোক, সাধারণের শিক্ষা হোক, আধুনিক শিক্ষার জন্য যে লড়াইগুলো চলছিল, সেই লড়াইয়ে আজকে স্কুলের পর স্কুল বন্ধ হচ্ছে। তৎকালীন সময় 1313 সালের দিকে 1 লাখ টাকা করে বছরে অনুদান দেওয়া হবে বলে সেই আইনের দ্বারা বলা হচ্ছে। আমরা সমাজে এগোচ্ছি না যাচ্ছি, তোমরা ভাবো। দিস ফান্ডিং ওয়াজ ইন্টেন্ডেড টু ফস্টার দ্য অ্যাডভান্সমেন্ট অফ লিটারেচার, সায়েন্স অ্যান্ড জেনারেল লার্নিং অ্যামং ইন্ডিয়াস। অর্থাৎ সাহিত্য, বিজ্ঞান চর্চা এবং সাধারণ সমস্ত রকমভাবে যে শিক্ষা দীক্ষার মানোন্নয়ন দরকার, তাতে ভারতবাসীর একটু পাশ্চাত্যমুখী শিক্ষা বিস্তারের জন্যই কিন্তু এখানে ফান্ডিং করার প্রক্রিয়া চলে আসছে 1813 সালের অ্যাক্টের দ্বারা। এখানে ব্রিটিশদের স্বার্থ ছিল তা বলছি না, ব্রিটিশদের স্বার্থ ছিলই। সেটা কি? সেটা হচ্ছে এই বাফার সেল তৈরি করা। আর কি স্যার? অথরাইজেশন অফ মিশনারিজ। ওই যে বলা হলো মিশনারিজদের আনতে হবে, তার একটা প্রেশার ছিল, হিউম্যানিটেরিয়ান চাপ ছিল, রিলিজিয়াস চাপ ছিল। এই চাপটাকে বাস্তবায়িত করার জন্য, অথরাইজেশন দেওয়ার জন্য এই আইনটা এসেছিল। ক্রিশ্চিয়ান মিশনারিজ ওয়ার গ্রান্টেড পারমিশন। ক্রিশ্চিয়ান যারা মিশনারি ছিল তাদেরকে পারমিশন দেওয়া হচ্ছে টু এন্টার ব্রিটিশ টেরিটরি। ব্রিটিশদের যেসব অঞ্চলের টেরিটরিগুলো রয়েছে, ব্রিটিশদের আন্ডারে যে প্রভিন্সগুলো রয়েছে ভারতবর্ষের বুকে, সেই সব অঞ্চলে ঢোকো, তাদেরকে কি করো? টু টিচ, শিক্ষা দাও, টু প্রপাগেট দেয়ার ফেইথ, তাদের বিশ্বাস অর্জন করো। These clause followed determined campaigning by evangelical groups in Britain. evangelical গ্রুপ বললাম মিশনারিজদের, সেই গ্রুপের লোকজনই সেই ক্যাম্পেইন মনিটরিং করে বলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, and laid the foundation for missionaries engagement in the region. ভারতবর্ষের বুকে এই মিশনারিকে বা খ্রিস্টীয় ধর্ম প্রচারের জন্য তারা ধীরে ধীরে এখানে বলবো ইনজেক্ট বা ইমপ্লিমেন্টেড হচ্ছে এই আইনের দ্বারা। এরপর স্যার কি আসছে? তাহলে এবার দেখে নিতে হবে যে টেরিটরি অঞ্চলে খ্রিশ্চান মিশনারিগুলো আসবে বা এডুকেশনের জন্য ফান্ডিং হবে, এই জায়গাটা কীরকম ছিল। যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ধ্বজা উড়বে
ভারতবর্ষের বুকে, সেটা কোন কোন অঞ্চলে ধ্বজা উঠবে। দ্য অ্যাক্ট রিকোয়ার্ড দ্য কাউন্সিলস ইন মাদ্রাজ, বোম্বে অ্যান্ড ক্যালকাটা। তিনটে প্রভিন্স আগে ছিল, সেটা আমরা আগেই বলে দিয়েছি, যে কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ, তিনটে যে প্রভিন্স ছিল সেটা আমরা আগেই জানি। টু সাবমিট দেওয়ার রেগুলেশন টু দ্য ব্রিটিশ পার্লামেন্ট, অর্থাৎ এই তিনটে প্রভিন্সের মধ্যে কি করে কোম্পানি কাজকর্ম করবে অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, শাসনতান্ত্রিক দিক থেকে, তার জন্য ব্রিটিশ পার্লামেন্টের একটা পর্যালোচনা বা একটা মনিটরিং দরকার ছিল। তার জন্য এই আইনটা এসেছিল। ফর দ্য ফার্স্ট টাইম, খুব ইম্পর্টেন্ট কিওয়ার্ড, এটা পারলে স্টার মার্ক দিয়ে রাখো। ফর দ্য ফার্স্ট টাইম দ্য কনস্টিটিউশনাল স্ট্যাটাস of Britain possessions in India was formally defined. ভারতবর্ষের বুকে ব্রিটেনের যে অধিকার, ভারতবর্ষের বুকে ব্রিটিশদের যে ঔপনিবেশিকতা অফিসিয়ালি এস্টাবলিশড হচ্ছে, তার প্রথম পরিচয় কি হচ্ছে এই আইনটা, চার্টার অ্যাক্ট 1813। ইন ডেপথে যদি তোমাকে কোশ্চেন করে ভারতবর্ষের বুকে ইন ইন্ডিয়া, ব্রিটেন পজিশন ইন ইন্ডিয়া কোন আইনের দিকে সাংবিধানিকভাবে প্রথমবারের জন্য এস্টাবলিশড হচ্ছিল, তাহলে অ্যান্সার হবে চার্টার অ্যাক্ট 1813। চার্টার অ্যাক্ট 1813, খুব ভালো করে এগুলো খেয়াল রাখবে। আমরা জেনারেলি 2-3টে পয়েন্ট খেয়াল রাখি, যে 1 লাখ টাকা করে অনুদান দিয়েছিল শিক্ষা ব্যবস্থায় এবং মিশনারিসরা এসেছিল, আর ট্রেডের জন্য মনোপলি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চা ক্ষেত্র চায়না ক্ষেত্র বাদ দিয়ে সমস্ত ক্ষেত্রে উঠে গেছিল। আমরা শুধু এইটুকু মনে রাখি। কিন্তু এই যে ভেরি মাচ পয়েন্টগুলো, যে কর্তৃত্ব সাংবিধানিকভাবে আরোপ হচ্ছে, এই যে বলেছিলাম আইনি মারপ্যাচ দিয়ে এনেছিল, আমরা বলেছিলাম কি, যে যখন 1947 ছিল তখন শুধুমাত্র দেখা গেছে হিসাব করে 5,000 মতো ইংরেজ লোকজন বিদায় হয়েছে দেশ থেকে, এবং সেই সময় ভারতবর্ষে অন অ্যান অ্যাপ্রক্স 40 কোটি লোক রয়েছে। এই 40 কোটি লোক যদি শুধুমাত্র স্নান না করে হাত তুলে দাঁড়িয়ে থাকতো, তাহলে গন্ধে মরে যেত লোকগুলো, তো যুদ্ধের দরকার ছিল না। কিন্তু এই লোকগুলো, এই 5,000 লোক, এতগুলো লোকের ওপর এত 100 বছর ধরে, প্রায় 200-300 বছর ধরে রাজত্ব করে গেল কি করে? হাউ ইজ পসিবল? তার মানে আইনি মারপ্যাচ করেছে। এই আইনি প্রক্রিয়া শুরু হচ্ছে, ব্রিটিশদের অধিকার ইন্ডিয়ার ওপর শুরু হচ্ছে চার্টার অ্যাক্ট 1813 দ্বারা। এটা ভালো করে খেয়াল রাখতে হবে। চলো নেক্সট পয়েন্ট, সেপারেট অ্যাকাউন্টস অ্যান্ড গ্রেটার সুপারভিশন। সেপারেট অ্যাকাউন্টস বলতে কি হচ্ছে স্যার? The act mandated that commercial and territorial revenues, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো ব্যবসাও করছিল, তো ব্যবসা করে কত টাকা আসছে, আর শাসনতন্ত্রের মারফত ট্যাক্স কালেক্ট করে কত টাকা আসছে, তাহলে 2 রকমের টাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কালেক্ট করছে, ব্যবসা করে এবং ট্যাক্স কালেক্ট করে। তাহলে 2 ধরনের টাকার জন্য 2 ধরনের ফান্ড দরকার, না তো টাকা গুলি ফেলবে এবং সেখান থেকে করাপশন আসবে। তার জন্য কি করা হচ্ছে? সেপারেট অ্যাকাউন্টস করা হচ্ছে এবং ঠিকঠাকভাবে মনিটরিং করার জন্য এই আইনটা আসছে। দ্য অ্যাক্ট ম্যান্ডেটেড দ্যাট কমার্শিয়াল অ্যান্ড টেরিটোরিয়াল রেভিনিউস বি রেকর্ডেড ইন সেপারেট অ্যাকাউন্টস, আলাদা আলাদা ফান্ডে, আলাদা অ্যাকাউন্টে তুমি হিসাব নিকেশ প্রপারলি রাখার চেষ্টা করো। অ্যাডিশনালি দ্য পাওয়ার্স অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল, আমরা আগেই বলেছিলাম যে পিস ইন্ডিয়া অ্যাক্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাজা ভেঙে দেয়, যেখানে বোর্ড অফ কন্ট্রোল, যারা মূলত মিলিটারি, আর্মি, পলিটি, অ্যাডমিনিস্ট্রেশন দেখভাল করেছিল, আর আমরা বলেছিলাম কি কোর্ট অফ ডিরেক্টরস, যারা পার্টিকুলারলি কমার্শিয়াল পারপাস দেখতো। তো সেখানেই বলা হচ্ছে যে বোর্ড অফ কন্ট্রোলের যে পাওয়ার ছিল, ওয়ার বোর্ডেন টু স্ট্রেনথেন ওভারসাইট দ্য ডিরেকশন অফ কোম্পানিজ অপারেশন, এদের পাওয়ারকে আর একটু বাড়ানো হচ্ছে, যেটা খোদ কি হবে, বণিকের থেকে তারা ধীরে ধীরে রাজদণ্ডে কনভার্ট হবে তার জন্য। ঠিক, তার মানে বোর্ড অফ কন্ট্রোলের পাওয়ারকে একটু এনলার্জ করা হচ্ছে, এনরিচ করা হচ্ছিল এই আইনের দ্বারা। হয়ে গেল, খুব ভালো কথা। তারপরে দেখা যায় আর 20টা বছর পরে গিয়ে আরেকটা আইন চলে আসে, যার নাম রেগুলেটিং অ্যাক্ট বা চার্টার অ্যাক্ট 1833। 1813 সালে এগুলো হলো, 33 সালে আরেকটা নতুন আইন। যদি আমরা ইন আ নাটশেল পুরোপুরিকে একবার লিস্ট বুঝে নিই, যে এই আইনের দ্বারা, চার্টার অ্যাক্ট 1833-এর দ্বারা কি কি কাণ্ড করা হলো এই নতুন আইনের দ্বারা, তাহলে দেখতে পাবো প্রথমেই ভারতবর্ষের বুকে যে ব্রিটিশরা শাসন ব্যবস্থা কায়েম করেছিল, সেই শাসনতন্ত্রে কেন্দ্রীকরণ অর্থাৎ সেন্ট্রালাইজেশন
প্রথমবারের জন্য নিয়ে আসা হচ্ছে অফিসিয়ালি। নাম্বার 1। দেখো তার আগে কিন্তু প্রথম স্টেপ এসে গেছে। 1773-তে রেগুলেটিং অ্যাক্টের দ্বারা কিন্তু বেঙ্গল প্রভিন্সের আন্ডারে মাদ্রাস এবং বোম্বে প্রভিন্স চলে এসছে। তার জন্যই না বাংলার গভর্নর জেনারেলে কনভার্ট হয়ে গেছিলেন। কিন্তু এই আইনের দ্বারা সারা দেশ আরও যে সাম্রাজ্যবাদ করেছিল ব্রিটিশরা, সেখান থেকে পুরোটাই আরও এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। অর্থাৎ ওই ব্রিটিশ লোকজন এখন থেকে কিন্তু এই বাংলার গভর্নর জেনারেল থাকবে না, তারা বাংলার গভর্নর জেনারেল হলে ভারতবর্ষের গভর্নর জেনারেল অর্থাৎ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পদে উত্তীর্ণ হবে। তোমরা কমেন্টে জানিয়ে দাও দেখি বাবা, যে ভারতের প্রথম তাহলে বাংলার গভর্নরের নাম কি, বাংলার প্রথম গভর্নর জেনারেলের নাম কি, গভর্নর জেনারেলের নাম কি, এবং ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম কি, এবং শেষগুলোও কি কি পরপর কর্মচারীগুলো লিখে দাও দেখি বাবা। অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ সেন্ট্রালাইজেশন, অ্যাডমিনিস্ট্রেশন এই সময় কেন্দ্রীভূত করা হচ্ছে। গভর্নর জেনারেল অফ বেঙ্গল টু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া উইলিয়াম বেন্টিং। দেখো এই যে বাংলার গভর্নর জেনারেল ছিলেন, এই পদটাই কনভার্ট হয়ে যাচ্ছে ইন্ডিয়ার গভর্নর জেনারেল এই পদে। বাংলার গভর্নর জেনারেল সেই সময় 33 সালে কে ছিলেন? বেন্টিং। তিনি হয়ে যাচ্ছেন ভারতের গভর্নর জেনারেল। এই সময়তেই ট্রেড মনোপলি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন ট্রেড উইথ চায়না অ্যান্ড ট্রেড, এই আইনের দ্বারা যেটুকু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্য করতে পারত একচেটিয়াভাবে চা ক্ষেত্র এবং চায়না ক্ষেত্রে, সেটাও পজ হয়ে যাচ্ছে। মানে এই পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা ওভারলুক করে চলে যাই, কারণ কোশ্চেনের ধরন আস্তে আস্তে পাল্টাবে। স্যার 10 ইয়ার্স পড়ে যাবো তাহলেই হয়ে যাবে, না হবে না, পড়া ছাড়া তো আমার গতি নেই। 1813 সালে কি করা হলো? 1813 সালে চায়না ক্ষেত্র এবং চা ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, রাদার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির করা হলো কি, মনোপলিকে রাখা হলো, বাকি সব ক্ষেত্রে মনোপলি বন্ধ হলো। 1833 সালে সেই চা ক্ষেত্র এবং চায়না ক্ষেত্রে ব্যবসা করার জন্য যে মনোপলি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাকেও হলো বন্ধ করে দেয়। একটা পার্টলি এন্ডেড আর একটা কমপ্লিটলি এন্ডেড। গভর্নরস অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস deprived to their powers of making laws। যদিও বাংলার গভর্নর জেনারেলের আন্ডারে বোম্বে প্রভিন্স ছিল, মাদ্রাস প্রভিন্স ছিল, তাই জন্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়েছিল, সমস্যা নেই। কিন্তু তথাকথিতভাবেও কিন্তু আমরা কি বলেছিলাম বাবা? আমরা বলেছিলাম যে ভারতবর্ষে 3টে যে জায়গা ছিল মূলত গভর্নরশিপ, বেঙ্গল গভর্নর, বোম্বে গভর্নর আর মাদ্রাস গভর্নর। গভর্নর মানে সেখানে 3টেই ছিল আলাদা আলাদা করে, আলাদা আলাদা থাকবে। 1 এক্সিকিউটিভ, 2 লেজিসলেচার এবং 3 জুডিশিয়ারি। তাহলে 3টে জায়গায় তাই থাকবে, এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি। একই রকমভাবে এক্সিকিউটিভ, লেজিসলেচার অ্যান্ড জুডিশিয়ারি। 1773 সালের আইন রেগুলেটিং অ্যাক্ট, এর দ্বারা কি করা হয়েছিল? বোম্বেকে এবং মাদ্রাসকে এর মধ্যে ইনক্লুড করা হচ্ছিল। এই জন্য বাংলার গভর্নর জেনারেল হয়ে গেল। আমি কথাগুলো বারবার করে রিপিট করছি যাতে মুখস্থ হয়ে যায় মাথার মধ্যে। এবং সেই সময়তে কি করা হচ্ছে? ক্যালকাটা সুপ্রিম কোর্ট তৈরি করা হচ্ছে। ঠিক আছে? অর্থাৎ এখানে এই এক্সিকিউশনের ওপরে কিন্তু সমস্ত রকমভাবে কর্তৃত্ব বাংলার গভর্নর জেনারেল হাতে থাকছে। কিন্তু তথাকথিতভাবে আইন তৈরির প্রক্রিয়া কিন্তু পুরোপুরি রদ হচ্ছে না। 1833 সালের যে আইন এখন পড়ছি, সেইখানে কিন্তু এই বোম্বে এবং মাদ্রাসের যা গভর্নর যারা ছিলেন, তারা কিন্তু আইন তৈরির যে ক্ষমতা তাদের হাত থেকে কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে। ব্রিটিশ গভর্নমেন্ট শুড টেক সাম স্টেপ ফর ইমপ্রুভিং দ্য কন্ডিশন অফ দ্য স্লেভস ইন ইন্ডিয়া। সেই সময় এত পরিমাণে কৃতদাস প্রথা বেড়ে যাচ্ছে, যাদের টাকা আছে, যারা উচ্চবর্ণের কিংবা যারা পাওয়ারফুল লোকজন,
তারা সাধারণ দরিদ্র মানুষদের ওপর এতটাই অত্যাচার করছে, এতটাই নিপীড়ন করছিল যে দাস প্রথা চূড়ান্ত আকার ধারণ করেছিল। এই সময় ওই যে বললাম মানবতাবাদ বাড়ছিল, শিক্ষার বিস্তার হচ্ছে, খ্রিস্টান মিশনারি আসছে, সার্বিকভাবে সারা বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, এই নিরিখে ব্রিটিশ সরকারের ওপরও চাপ ছিল দাস প্রথাকে কোথাও না কোথাও বদ্ধ করতে হবে, স্তব্ধ করতে হবে। ব্রিটিশ সরকার এই সময় বাধ্য হচ্ছে টেক সাম স্টেপ ফর ইমপ্রুভিং দ্য কন্ডিশন অফ স্লেভস ইন ইন্ডিয়া। দাসত্ব প্রথা কি করে একটু বন্ধ করা যায়, তাদের যে চাপ কমানো যায়, তার জন্য স্টেপ নেওয়ার চেষ্টা করছিল ব্রিটিশ। এছাড়া ভারতবর্ষের নাগরিকদের ওপর শাসনতন্ত্রকে আরো বেশি করে কায়েম করার জন্য সার্ভিস অ্যান্ড জব আন্ডার কোম্পানিজ ওপেন ফর অল ইন্ডিয়াস। তার আগে কিন্তু শুধুমাত্র ব্রিটিশ লোকজনই এমপ্লয়ি হতে পারত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা সরকারের তৎকালীন সময়তে। এখন এইখানে চাকরি পাওয়ার রাস্তা শুরু, অর্থাৎ তোমরা সরকারি চাকরির যে পরীক্ষায় বসতে পারো, তোমরা যে কমন একটা এন্ট্রান্স এক্সাম দাও, এই ব্যাপারটাই কিন্তু এখান থেকে প্রথমবারের জন্য স্টেপ শুরু হচ্ছে। ওপেন এক্সাম আসছে, এখানে ভারতীয়রাও পারফর্ম করতে পারবে। 1833 সালের আইনের দ্বারা সেটাই আসছে। ল কমিশন আসছে এই আইনের দ্বারা। ভারতবর্ষের আইনগুলোকে, ভারতবর্ষের বুকে কখন কোন, সবসময় তো এই আইনগুলো সমস্ত আইনকে কভার করতে পারছে না, তাহলে ভারতবর্ষের সমস্ত দিক, মানে যে কোনো দিক, আর্থিক, সামাজিক, শিক্ষাগত দিক, সমস্ত রকম দিক থেকে রেগুলেট করার জন্য যে আইন দরকার, এই আইনি প্রক্রিয়াগুলোকে আরো ঠিকঠাক করে কোডিফাই করা, মানে লিপিবদ্ধ করা, এবং ঠিকঠাক করে তার তার প্রক্রিয়াকরণ করার জন্য একটি ল কমিশন নিযুক্ত হচ্ছে, এবং লর্ড ম্যাকলে এখানকার হেড হচ্ছেন। এগুলো আমরা পড়বো, তখন বিস্তারিত পড়বো। আর কি হচ্ছিল স্যার এই আইনের দ্বারা? ইট এন্ডেড আর্লিয়ার টু এক্সেপশন অলসো, ঠিক আছে, ইন্ডিয়া অ্যাজ এ ব্রিটিশ কলোনি। এই আইনের দ্বারা কিন্তু কমপ্লিটলি ভারতবর্ষ ব্রিটিশ সরকারের অফিসিয়াল উপনিবেশ বা কলোনিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তার আগে কিন্তু টুকরো টাকা কিছু বেঁচে ছিল, এরপরে কিন্তু গোটা ভারতটাই ইংরেজদের আন্ডারে অফিসিয়ালি চলে আসছে বলেই বাংলার গভর্নর জেনারেল কনভার্ট হয়ে যাচ্ছেন ভারতবর্ষের গভর্নর জেনারেল। তিনি কে? লর্ড উইলিয়াম। এটা হচ্ছে ইন আ নাটশেল আমরা একবার দেখে নিলাম। এছাড়া আমরা যদি এবার এই আইনটাকে একটু বিস্তারিত পড়ি, তাহলে কি হবে? চার্টার অ্যাক্ট 1833 সালের চার্টার অ্যাক্টের মূল বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখব। It marked a significant shift in British administration, administrative changes আসছে এই আইনের দ্বারা। It extended East India Company's charter but transferred much of its power to the crown. ক্রাউনের কাছে ক্ষমতা চলে যাচ্ছে rather than East India Company. Removed the last remaining trade monopoliesকে তুলে দেওয়া হচ্ছে। Encouraged European settlement and laid the groundwork for social reforms. বেশ কিছু সামাজিক সংস্কারও এই আইনের দ্বারা হচ্ছিল, ঠিক। তার মানে প্রথম পয়েন্ট কি আসছে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করার ক্ষমতা বেড়ে যাচ্ছে ক্রাউনের। ক্রাউন মানে মূলত তাকে কে চালাবে? ব্রিটিশ পার্লামেন্ট, তার উপরে থাকবে তোমার ক্রাউন, ঠিক আছে। এই কোম্পানির ব্যবসায়িক যে মনোপলি ছিল দুটো মাত্র ক্ষেত্রে আগের আইন দ্বারা, চা ক্ষেত্র এবং একটা চাইনার ক্ষেত্রে ব্যবসা করার জন্য, সেই দুটো পুরোপুরি হয়ে যাচ্ছে, মানে মনোপলি পুরোপুরি উঠে গেল। 3, সোশ্যাল রিফর্ম বেড়ে যাচ্ছে, সোশ্যাল রিফর্ম বাড়ছে। সোশ্যাল রিফর্ম বাড়লে দাসপ্রথার মতো অনেকগুলো জায়গা কিন্তু কমবে, বা শিক্ষা বিস্তার তো আগের আইন দ্বারা আসছিল। দ্য অ্যাক্ট রিনিউড কোম্পানিজ চার্টার ফর অ্যানাদার 20 years, আরো 20 বছরের জন্য তাদের মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো। দ্য ব্রিটিশ ক্রাউন ওয়াজ গিভেন আলটিমেট অথরিটি, সমস্ত সিদ্ধান্ত নিতে পারে ব্রিটিশ ক্রাউন নিজে, মানে কন্ট্রোল পুরোপুরি এবার নিয়ে নিচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট, পুরোপুরি ব্রিটিশ পার্লামেন্টের কন্ট্রোলে চলে আসছে, মানে ভারতবর্ষ পুরোপুরি ব্রিটিশদের আন্ডারে হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পুরোপুরি যত করতে পারেনি তার আগের আইন দ্বারা। এইবার 1833 সালের আইন দ্বারা ব্রিটিশ পার্লামেন্ট পুরোপুরি ইন্ডিয়াকে কমান্ড করছে, বা কোম্পানির হাত থেকে ক্ষমতা পুরোপুরি চলে যাচ্ছিল,
ক্রাউনের কাছে। পুরোপুরি যায়নি, বাট অনেকাংশে চলে গেছে। পুরোপুরি তো গেল পরের থেকে অনেক পরে, গুড গভর্নেন্স অ্যাক্টের দ্বারা 1858 সালে। বাট যাওয়া শুরু হয়েছিল, আলটিমেট অথরিটি পেয়ে যাচ্ছে এই আইনের দ্বারা। তাহলে এটা মনে রাখবে যে 58 সালে পুরোপুরি চলে যাচ্ছে, বাট ক্রাউন তার পাওয়ার নেওয়া শুরু করে দিচ্ছিল আবার 1833 সালের এই আইনের দ্বারা। কোথায়? ভারতবর্ষের এই অঞ্চলের মধ্যে। and the company's exclusive right to trade in China were abolished, যেটা আগেই বললাম, ব্যবসার জন্য ক্ষমতা তাদের চলে গেল চা ক্ষেত্রে এবং চায়না ক্ষেত্রে। restriction on Europeans moving to India and acquiring property were lifted and opening the door to large scale European colonization. ভাবা যায় ইউরোপীয় লোকজন ভারতবর্ষে আসবে, বসবাস করবে, ইউরোপিয়ানরা উপনিবেশ স্থাপন করতে পারবে, মানে তারা জায়গা জমি কিনতে হবে, সেই ডোর খুলে যাচ্ছে। মানে মূলত ব্রিটিশ লোকজন, অ্যাংলো ইন্ডিয়ান কনসেপ্ট চলে। The act established a centralized system of governance by creating the post of গভর্নর জেনারেল। তার মানে এখন ভারতবর্ষের সমস্ত জায়গা যার আন্ডারে থাকবেন তিনি হচ্ছেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, যিনি কি করবেন? হু হেল্ড সুপ্রিম অথরিটি ওভার দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এই দেশের সমস্ত যা কাজকর্ম হবে শাসন প্রক্রিয়ার দিক থেকে তা সম্পূর্ণ কর্তৃত্ব বোধ করবেন বা এই কর্তৃত্ব নেবেন এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এই পোস্টটা। The Governor General was empowered to manage all civil and military affairs across Bengal, Bombay, Madras and other British controlled regions. তার মানে এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পদটা বাংলা, বোম্বে, মাদ্রাস সমস্ত ক্ষেত্রে এখানকার লোকাল গভর্নর থাকলেও সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি এই পদটা হবে। এবং এছাড়াও অন্যান্য যেসব ব্রিটিশ কন্ট্রোল এরিয়া রয়েছে, তোমরা অলরেডি ম্যাপ দেখে বুঝতে পারছো কতখানি লালে লাল হয়ে রয়েছে, এই জায়গাটা অলরেডি হয়েই রয়েছিল। সম্পূর্ণ জায়গাটা কিন্তু কর্তৃত্ব নেবে কে? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তিনি তার মাতব্বরি দেখাবেন, কারণ তাকে এম্পাওয়ার করা হচ্ছে আইনের দ্বারা। এবং কোন কোন ক্ষেত্রে মাতব্বরি তিনি দেখাবেন? দুটো ক্ষেত্রে, সিভিল ম্যাটার আর একটা মিলিটারি অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। অল রেভিনিউ কালেকশন, যা রাজস্ব আসবে, অ্যান্ড এক্সপেন্ডিচার, যা খরচ হবে এবং সেই সংক্রান্ত যা যা সিদ্ধান্ত নেওয়া হবে, কেম আন্ডার দ্য গভর্নর জেনারেলস ডিরেক্ট কন্ট্রোল। গভর্নর জেনারেল কত টাকা আসছে, কত টাকা খরচা হচ্ছে, সেই বিষয়ে সমস্ত রকম সিদ্ধান্ত তিনি এবং তার বোর্ড নেবেন। The legislative power of the government of Madras and Bombay were removed. আগেই বলা হলো মাদ্রাস এবং বোম্বের যে গভর্নরদের যে আইন তৈরির যে পাওয়ার, সেই আইন তৈরির পাওয়ার বন্ধ হয়ে যাচ্ছে, রিমুভড হয়ে যাচ্ছে। It could only submit draft legislation. তারা প্রস্তাব দিতে পারতো আইনের দিক থেকে, যেগুলো আইন আনতে পারলে ভালো হয়, আর কাছে টু দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। বাট তিনি যদি অ্যাপ্রুভাল দেন তবে সেটা আইনে কনভার্ট হবে, না হলে ওদের ওই প্রস্তাব হয়ে থেকে যাবে। তারা শুধু প্রস্তাব দেবে, মানে বিল দেবে, ল করতে পারবে না, অ্যাক্ট করতে পারবে না। A professional legal expert was appointed to the Governor General's Council. যে এত বড় দেশ হয়ে গেল, সেখানে বিভিন্ন রকম যে আইনের মারপ্যাচ থাকবে, এই গভর্নর জেনারেল তো একা এত কিছু সামলাতে পারবেন না। তার জন্য গভর্নর জেনারেলের যে কাউন্সিল আছে, সেই কাউন্সিলে একজন ল মেম্বার্স থাকা দরকার, এবং সেই ল কমিশনের যিনি হেড তিনি হচ্ছেন ম্যাকলে সাহেব, লর্ড মেকলে, তুমি গল্প যেটা পড়ো। তিনি কি করবেন? অ্যাডভাইস দেবেন আইন তৈরির জন্য, সেই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তিনি আইন তৈরির জন্য তিনি পরামর্শ দেবেন গভর্নর জেনারেলকে। দ্য অ্যাক্ট অফিসিয়ালি ডিক্লেয়ার্ড দ্যাট নো ইন্ডিয়ান সাবজেক্ট শুড ফেস ডিসক্রিমিনেশন বেসড অন রিলিজিয়ন, রেস, বার্থপ্লেস অর অ্যানসেস্ট্রি। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, স্টার মার্ক দিয়ে রেখে দাও। আমরা বর্তমানে যখন পড়ব ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 15, 16 এইগুলো যখন পড়ব, তখন আমরা কি দেখি যে ধর্ম, বর্ণ, জাতি বা কোথায় জন্মস্থান এগুলোর উপর ডিপেন্ড করে কোনো রকমভাবে বৈপরীত্য বা কাজের সুযোগ চলে যাওয়া বা না চলে যাওয়া এসব কোনো কিছুই হবে না। কিন্তু এইটার সূত্রপাত কোত্থেকে আসছে? 1833 সালের চার্টার অ্যাক্ট বা রেগুলেটিং অ্যাক্টের মারফত। আর হিন্টস কোথায় পাচ্ছি? এই লাইনের মারফত।
নো ইন্ডিয়ান সাবজেক্ট শুড ফেস ডিসক্রিমিনেশন, কোনো রকম ভাবে কোনো ভারতবাসীকে ডিসক্রিমিনেট করা যাবে না তার ধর্মের ওপর ভিত্তি করে, জাতির ওপর ভিত্তি করে, তার জন্মস্থানের উপর ভিত্তি করে, কিংবা তার বংশ পরিচয়ের উপর ভিত্তি করে। কিন্তু স্যার তখনকালীন সময়ে কি কার্যত এটা হয়েছিল? হয়নি। অলদো দিস প্রিন্সিপালস ওয়্যার নট ফুললি আপহেল্ড ইন প্র্যাকটিস, বাস্তবে তা হয়নি। বাট পরবর্তীকালে কিন্তু যখন যা যা আইনগুলো এসছে, সেই আইনের যে মোড়গুলো এসছিল, আইনের যে চেঞ্জেসগুলো এসছিল, সেই চেঞ্জেসগুলো আসছেই এইটার সুফল হিসাবে। ফিউচার পলিটিক্যাল মুভমেন্টে এইটার ইঙ্গিতটা কাজে লেগেছে। সরাসরি তৎকালীন সময়তে বাস্তবায়িত হয়নি, কারণ ক্ষমতার লোকজন সেগুলো তো ক্ষমতা রাখতে দেবে না, বা মানুষজন তো অবগতও নয় সেই বিষয়গুলোতে। কিন্তু ধীরে 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 সেগুলো পরবর্তীকালে কিন্তু ইমপ্লিমেন্টেশন আসছে অন্যান্য ক্ষেত্রে। The administration was directed to improve the treatment of enslaved people, setting in motion reforms that culminated into abolition of slavery in 1843. এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখার জন্য। ভারতবর্ষে ক্রীতদাস প্রথা কবে বন্ধ হয়ে যাচ্ছে? 1843 সাল নাগাদ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। এবং এই যে দাসত্ব প্রথা, ক্রীতদাস প্রথা বন্ধ হয়ে যাবে, তার সূত্রপাত হচ্ছে কোন আইনের দ্বারা? সূত্রপাত হচ্ছে চার্টার অ্যাক্ট 1833 সালের আইনের দ্বারা। খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু। এই এক একটা আইনে কি কি কাজ হয়েছে এগুলোকেই পড়তে হবে পুঙ্খানুপুঙ্খ, খুঁটিয়ে খুঁটিয়ে। কারণ একটু এদিক ওদিক হলেই কিন্তু অপশান এদিক ওদিক হয়ে যাবে, মানে তুক না মানে তাক হয়ে যাবে নেগেটিভ, বুঝে কিন্তু। ঠিক এরপরে চলে আসবে শেষ রেগুলেটিং অ্যাক্ট বা চার্টার অ্যাক্ট 1853 সালের আইন। শেষ আইন কেন স্যার? তার কারণ এরই পরবর্তীকালে যদি 20টা বছর যায়, তাহলে 20 বছর গেলে কত হতো? 1873 সালে আসা উচিত ছিল রেগুলেটিং অ্যাক্টটা পরের ক্ষেত্রে। কিন্তু স্যার মাঝখানে স্যার কি হয়ে গেছিল? মাঝখানে স্যার চলে এসেছিল ভারতবর্ষের প্রথম স্বাধীনতার সংগ্রাম, যাকে বলা হয় 1857 সালের সিপাহী বিদ্রোহ, বা যাকে মহাবিদ্রোহ বা গ্রেট রিভোল্ট বলি। তাহলে পরের আইনটা আসার আর কোনো স্কোপই হলো না। ব্রিটিশ ক্রাউন, ভারত সম্রাজ্ঞী ভিক্টোরিয়া হয়ে যাচ্ছেন পুরোপুরি। তার মানে এই আইনটাই আমাদের জন্য কোম্পানি রুলের শেষ আইন, দ্য লাস্ট অ্যাক্ট অফ কোম্পানি রুল। কোম্পানি শাসনতন্ত্রের শেষ আইন এটা 1853 সালে চার্টার অ্যাক্ট। কি স্যার আছে এই আইনে? চার্টার অ্যাক্ট of 1853 was the last in the series of charter acts by British Parliament. ব্রিটিশ পার্লামেন্টে চালু হওয়া শেষ আইন এটা। ইন্ট্রোডিউসড আন্ডার লর্ড ডালহাউসির অ্যাডমিনিস্ট্রেশন। খুব ইম্পর্টেন্ট। 1853 সালের এই চার্টার অ্যাক্টটা কার সময় চালু করা হয়েছিল ভারতবর্ষে? লর্ড ডালহাউসি, তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন। ইট মার্কড আ সিগনিফিক্যান্ট কনস্টিটিউশনাল মাইলস্টোন ইন ব্রিটিশ ইন্ডিয়া। তৎকালীন সময় দেখো, লেখাগুলো দেখো, সেই সময় কিন্তু ব্রিটিশ ইন্ডিয়া বলছি, অলরেডি ভারতে ব্রিটিশ কলোনি এস্টাবলিশ হয়ে গেছে, এবং সেই সময় আরও বেশ কিছু শাসনতান্ত্রিক চেঞ্জেস করার জন্য সাংবিধানিক পরিবর্তন আনছে আইনটা। মানে সংবিধান তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে ভারতবর্ষের জন্য ব্রিটিশদের হাত ধরে। লর্ড ডালহাউসি এই আইনের দ্বারা কি কি কাণ্ড ঘটছে? ইনডিফাইন রিনিউয়াল অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ চার্টার। আর 20 বছরের জন্য যে থাকবে এটা কিন্তু উল্লেখ করা হচ্ছে না, কারণ অলরেডি কিন্তু ভারতবর্ষে কোথাও না কোথাও বিক্ষোভ তৈরি হয়ে গেছে। দেশীয় রাজন্যবর্গ খেপে যাচ্ছে। তোমরা জানো যে দুম করে তো কোনো বিদ্রোহ হয় না, গ্রেট রিভোল্ট তো দুম করে হবে না। আজকে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, তাতিয়া টোপি, নানা সাহেব, এই যে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে ক্ষোভগুলো ধীরে 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 আসছিল, পরে আসবে না। Unlike earlier charters that set a fixed time to frame, this act renewed the company's authority without any specified duration. কোম্পানি কতদিনের জন্য আর থাকবে তা কিন্তু ওরা উল্লেখ করা হচ্ছে না। আরেকটা বছরের জন্য থাকবে, রিনিউ করা হবে, তা কিন্তু হচ্ছে না। তার মানে কোম্পানির যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার সেটা কিন্তু এবার থেকে ইনডিফিনিট হয়ে যাচ্ছে।
দ্য কোম্পানি ওয়াজ পারমিটেড টু কন্টিনিউ হোল্ডিং ইন্ডিয়াস টেরিটরিজ অন বিহাফ অফ দ্য ব্রিটিশ ক্রাউন। অর্থাৎ ব্রিটিশ শক্তি, ব্রিটিশ মুকুটের বদলে শুধুমাত্র তারা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারকে এনজয় করতে পারছে, বাট ব্রিটিশ ক্রাউন যদি মনে করে দুম করে তুলে নেবে। ঠিক আছে, দ্য পার্লিয়ামেন্ট রিটেইন দ্য রাইট টু রিভোক দিস অ্যারেঞ্জমেন্ট হোয়েন এভার ইট চুজ। ব্রিটিশ পার্লামেন্ট তারা চুজ করে নেবে কখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ক্ষমতায় রাখবে, কখন ক্ষমতায় রাখবে না। মানে এখানে পুরোপুরি হয়ে যাচ্ছে ব্রিটিশ যে শক্তি তার মুখপাত্র হিসেবে কাজ করে শাসনতন্ত্র চালাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন তখন তুলে নিতে পারবে। সেপারেশন অফ পাওয়ার, ক্ষমতার বিভক্তিকরণ চলে আসছে। দ্য অ্যাক্ট ফর্মালি ডিভাইডেড দ্য গভর্নর জেনারেলস কাউন্সিল ইন্টু ডিস্টিংক্ট এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ কাউন্সিল। অর্থাৎ এই আইনের দ্বারা লেজিসলেচার এবং এক্সিকিউটিভকে ডিভাইড করে দেওয়া হচ্ছে। তার মানে আমরা যে আগে পড়েছিলাম 1781 সালের যে রিসেটেলমেন্ট অ্যাক্ট, যেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল যে জুডিশিয়ারি সেপারেট হয়ে যাচ্ছে কার কাছ থেকে, এক্সিকিউটিভের কাছ থেকে। তার মানে এক্সিকিউটিভের সঙ্গে লেজিসলেচার কিন্তু ছিল, এই দুটো পৃথক হয়েছিল। যার দেখতে পাচ্ছি আমরা সূত্রপাত হচ্ছিল আমরা আর্টিকেল 50 দেখতে পাচ্ছি যে এখন জুডিশিয়ারি কিংবা এক্সিকিউটিভ কিংবা লেজিসলেচার, দেখো প্রত্যেকটা বিষয় পৃথক পৃথক। যারা আইন বানান, ভোটে দাঁড়ান, পার্লামেন্টে যান, যারা বিধায়ক কিংবা সাংসদ, তারা কিন্তু একরকমের পাওয়ার এনজয় করেন। তোমরা যারা চাকরি বাকরি পাবে, এক্সিকিউটিভ হবে, তারা একরকমের পাওয়ার এনজয় করবে। আর যারা বিচার ব্যবস্থা, তারা একরকমের পাওয়ার এনজয় করবে। তো ক্ষমতার যে ডিভিশন, এটা কিন্তু পরিষ্কার আজকের দিনের আর্টিকেল 50 অনুযায়ী। কিন্তু এই সূত্রপাত 1781 সালে হয়েছিল রিসেটেলমেন্ট অ্যাক্ট দ্বারা, যখন দ্বন্দ্ব হচ্ছিল ওয়ারেন হেস্টিংসের সঙ্গে স্যার এলিজা উইমব্রের। ঠিক আছে, ফাইনালি এই এক্সিকিউটিভ আর লেজিসলেচার যেটা এক হয়েছিল সেটাকে এবার কাট করে দেওয়া হলো 1853 সালের চার্টার অ্যাক্টের বা রেগুলেটিং অ্যাক্টের, হোয়াটএভার তুমি যাই বলো না। বুঝা গেল? নেক্সট, ক্রিয়েশন অফ ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল যদি ভাগ করেই দেওয়া হয় তাহলে আইন কক্ষ আলাদা করে দিতে হবে, এবং সেইটা হয়ে গেল সেন্ট্রালি, কেন্দ্রীয় আইন কক্ষে কনভার্ট হলো, এবং একেই স্যার বলা হয় মিনি পার্লামেন্ট অফ ইন্ডিয়া। ভালো করে মনে রাখবে, তোমাদের প্রশ্ন আসে যে ভারতবর্ষে মিনি পার্লামেন্ট অফ ইন্ডিয়া কত সালের আইন দ্বারা আসছে। আইনটা হচ্ছে 1833 সালের, 53 সালের আইন, 53 সালের রেগুলেটিং। ঠিক, এক্সপেনশন অফ লেজিসলেটিভ ফাংশন, যেই পৃথক করে কেন্দ্রীয় আইনসভা তৈরি হয়ে যাচ্ছে, তাহলে আইনি প্রক্রিয়া, আইনি কাজকর্ম তার ক্ষমতায়ন করা হচ্ছে, তার পরিধি বৃদ্ধি করা হচ্ছে। দ্য লেজিসলেটিভ কম্পোনেন্ট অফ দ্য কাউন্সিল অপারেটেড সিমিলারলি টু আ মিনিয়েচার পার্লামেন্ট। এই যে বললাম মিনি পার্লামেন্ট বানানো হচ্ছিল, আজকের দিনে সংসদে যা কাজকর্ম করা হয় তারই একটা অন্য রূপ। তেমনই ব্রিটিশ তৎকালীন সময় ব্রিটেনে যে পার্লামেন্ট ছিল তারই সাব মডেল, ছোট্ট একটা মডেল তৈরি করা হয়েছিল এখানে। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য ল মেকিং ওয়াজ রেকগনাইজড অ্যাজ এ ডিস্টিংক্ট গভর্নমেন্টাল রেসপন্সিবিলিটি রিকোয়ারিং ডেডিকেটেড প্রসেস অ্যান্ড স্ট্রাকচার। এতদিন ধরে ভারতবর্ষে যা যা আইন আসবে সমস্ত কিছু কিন্তু সিদ্ধান্ত নেবে আফটার অল ব্রিটিশ পার্লামেন্ট, কিন্তু এখন থেকে এরা হয়ে যাচ্ছে মিনি পার্লামেন্ট। কম্পোজিশন অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল, তাহলে এই কাউন্সিল কীভাবে তৈরি হবে, এই মেম্বার কী হবে, এই পার্টিকুলার আইনসভার জন্য যিনি থাকবেন এই সভাতে, একজন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তিনি তো থাকছেনই, কারণ তিনি হচ্ছেন সবার প্রথম। কমান্ডার ইন চিফ, তিনি সমস্ত রকমভাবে সমস্ত যে প্রক্রিয়া তার তিনি হেড। 4 মেম্বার্স, 4 জন মেম্বার থাকবে গভর্নর জেনারেলের কাউন্সিলের। চিফ জাস্টিস তিনিও থাকবেন, সিনিয়র জাজ থাকবেন ক্যালকাটা সুপ্রিম কোর্টের, অ্যান্ড 4 প্রভিন্সিয়াল রিপ্রেজেন্টেটিভ থাকবেন, 4 জন আঞ্চলিক গভর্নর থাকবেন। তার মানে একজন বড়লাট, 4 জন তার কাউন্সিলের মেম্বার,
একজন চিফ জাস্টিস, একজন অন্যতম ক্যালকাটা সুপ্রিম কোর্টের আলাদা একজন জাজ, আর 4 জন প্রভিন্সের গভর্নর, এরা থাকবে, রিপ্রেজেন্টেটিভ থাকবে। ঠিক আছে, এই নিয়ে আইন কক্ষ বা আইনসভা তৈরি হচ্ছে। সিভিল সার্ভিস রিফর্ম, চাকরি বাকরি দেওয়ার জন্য আরো একটু ধাপকে আপডেট করে দেওয়া হচ্ছে। সিভিল সার্ভিসের রিফর্ম সংস্কার করা হচ্ছে। দ্য অ্যাক্ট ইন্ট্রোডিউস ওপেন কম্পিটিটিভ এক্সামিনেশন ফর সিভিল সার্ভিস অ্যাপয়েন্টমেন্টস allowing Indians to enter the covenanted civil service. হরিবারি বলে একটা আগে ইনস্টিটিউশন ছিল ব্রিটেনে, সেখান থেকে ট্রেনিং দেওয়া হতো এবং ট্রেনিং দেওয়ার পরেই তারা সিভিল সার্ভিস জয়েন করতে পারতো। কিন্তু অর্থাৎ পুরোপুরি কিন্তু ওপেন এক্সাম ছিল না 33 সালের আইনটাতেও। 53 সালের আইনে এটা কনফার্ম করা দেওয়া হচ্ছে যে না, এবার ভারতীয়রা পুরোপুরি ওপেন এক্সাম অর্থাৎ কম্পিটিটিভ এক্সামে বসতে পারবে। তারা সেই সময় তৎকালীন যে সিভিল সার্ভিস এক্সাম সেখানে তারা পারফর্ম করতে পারবে এবং তারা ব্রিটিশ শক্তির হয়ে দেশের সামনে অংশগ্রহণ করতে পারবে। ঠিক মানে কোভেনেন্টেড সিভিল সার্ভিসে কনভার্ট হয়ে আছে তখন। ইন 1854 ম্যাকালে কমিটি, ওই যে আগেই বললাম লর্ড ম্যাকলে ছিলেন আইনসভার, তিনি আইনজ্ঞ, যিনি অ্যাডভাইজারি বডিতে ছিলেন, ল কমিশনের মেম্বার ছিলেন তিনি। ম্যাকলে কমিটি or Indian Civil Service Committee, যার অপর নাম, was established to implement this system. ম্যাকলে সাহেবের সেই পরামর্শ অনুযায়ী কিন্তু এই কাণ্ডগুলো ঘটছিল। লোকাল রিপ্রেজেন্টেশন, ভারতবর্ষের সাধারণ মানুষ কিন্তু সেই সময় ওই আইন কক্ষে বা পুরোপুরি শাসনতান্ত্রিক প্রক্রিয়াতে পুরোপুরি অংশগ্রহণ করতে পারছিল না, কিন্তু এই আইনের দ্বারা ধীরে ধীরে করতে পারছে। ফর দ্য ফার্স্ট টাইম লোকাল রিপ্রেজেন্টেশন ওয়াজ ইনকর্পোরেটেড ইনটু দ্য সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। কেন্দ্রীয় আইন কক্ষে ধীরে 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 কিন্তু লোকাল স্থানীয় প্রতিনিধিত্ব বাড়ছে। 4 of 6 new legislative council members were nominated by the governments of Madras, বোম্বে, বেঙ্গল এবং আগ্রা। এবার আগ্রা প্রভিন্স আসছে, বোম্বে প্রভিন্স আসছে, বেঙ্গল প্রভিন্স আসছে এবং মাদ্রাস প্রভিন্স আসছে। এখানকার লোকাল মেম্বাররাও কিন্তু 4 জন ঢুকতে পারবে পার্টিকুলার গভর্নর জেনারেলের নমিনেশন মারফত। তার ডোর ওপেন হয়ে যাচ্ছে এই 1853 আইনের দ্বারা। আর কি করা হচ্ছে? কোর্ট অফ ডিরেক্টরস, যারা ব্যবসা বাণিজ্য সামলাতো, কারণ তো মনোপলি পুরোপুরি উঠেই গেল আগের আইন দ্বারা, তাদের পাওয়ারটারও কমিয়ে দেওয়া হলো। দ্য নাম্বার অফ ডিরেক্টরস অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ রিডিউস ফ্রম 24 to 18। হ্যাঁ, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তোর ব্যবসায়িক ভূমিকা সেরকমভাবে নেই, তার কারণ অলরেডি তখন মনোপলি উঠে গেছে। তাই কোর্ট অফ ডিরেক্টরসের সংখ্যা বাড়ানোর দরকার নেই, বরং উল্টে কমিয়ে দাও, সেই রাস্তা হলো। অফ দিস 6 were to be nominated directly by the British Crown। এই 18 জনের মধ্যে 6 জন আবার থাকবে কার দ্বারা? ব্রিটিশ ক্রাউন ডিসাইড করবে 18 জনের মধ্যে 6 জন কারা কারা হবে কি কারা কারা হবে না। এস্টাবলিশমেন্ট অফ সেপারেটেড প্রেসিডেন্সিস, এবার ধীরে ধীরে আঞ্চলিক ভাবে প্রদেশ তৈরি হওয়ার পর্যবেক্ষণ শুরু হচ্ছে বা প্রক্রিয়া শুরু হচ্ছে। দ্য অ্যাক্ট ইনিশিয়েটেড দ্য আইডিয়া অফ ফর্মিং ডিস্টিংক্ট প্রেসিডেন্সিস। এই যে আমরা সংবিধান যখন পড়বো তখন দেখতে পাবো যে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর ভারতবর্ষের বিভিন্ন অঙ্গ রাজ্যগুলো ধীরে ধীরে এস্টাবলিশ হলো ভাষার নিরিখে, এবং সেখানে পার্টিকুলারলি অন্যান্য যে অঞ্চলগুলো, কোথাও গুজরাট হলো, কোথাও বোম্বে হচ্ছে মানে মহারাষ্ট্র হচ্ছে, কর্ণাটকা হচ্ছে, গোয়া হচ্ছে, কেরালা হচ্ছে, মাদ্রাস হচ্ছে মানে তামিলনাড়ু হচ্ছে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা হলো। এই যে রাজ্যের যে ভাগাভাগিগুলো হলো ভাষার নিরিখে আজকের সময়তে, সেই সময় তো প্রভিন্স বা প্রেসিডেন্সি কিভাবে তৈরি হবে তার আইডিয়া, তার এস্টাবলিশমেন্ট আসছে 1853 সালে। It empowered the court of directors to appoint a lieutenant governor for Punjab, leading to the creation of a new presidency in 1859. ততদিনে রঞ্জিত সিং, আমরা পরবর্তীকালে যখন অ্যানশিয়েন্ট মডার্ন ইন্ডিয়ার হিস্ট্রি পড়বো, যেখানে পড়ছিও অলরেডি যে নাদির শাহ আসছে, আক্রমণ করছে, কার্নালের যুদ্ধ হচ্ছে, কি বলে আহমেদ শাহ আবদালি আসছে, আফগানের যুদ্ধ হচ্ছে, আঞ্চলিক ক্ষমতাগুলোর বিস্তার হচ্ছে। পাঞ্জাবও সেই সময় রঞ্জিত সিং উঠে আসছে, মিসলদারি প্রথা উঠে আসছে।
সেই সময় কিন্তু আস্তে 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 দেখা যাচ্ছে 1853 সালের পরবর্তীকালে 1859 সালে কিন্তু পাঞ্জাব পুরোপুরি সেখানে কোর্ট অফ ডিরেক্টরসের দ্বারা তাকে ওইখান পার্টিকুলার জায়গাতে কোর্ট অফ ডিরেক্টর পাওয়ার করাও দেওয়া হয়েছিল যে তারা সেখানে লেফটেন্যান্ট গভর্নরকে নিয়োগ করতে পারে যাতে পাঞ্জাব অঞ্চলে পাঞ্জাব প্রেসিডেন্সি তৈরি করা যায়। তোমাকে প্রশ্ন আসতে পারে পাঞ্জাব প্রেসিডেন্সি ব্রিটিশরা কবে তৈরি হলো? তৈরি হলো 1859 সালে। তোমাকে প্রশ্ন আসতে পারে পাঞ্জাব প্রেসিডেন্সিতে পার্টিকুলারলি লেফটেন্যান্ট গভর্নর থাকবে, সেই নিয়োগ বা সেখানকার শাসন ব্যবস্থা পরিচালনার জন্য দায়িত্ব কার ছিল? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার নাকি কোর্ট অফ ডিরেক্টর নাকি লেজিসলেটিভ কাউন্সিল? অ্যান্সার কি হবে? কোর্ট অফ ডিরেক্টরস। এই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার অভ্যাসটা করতে হবে। মেম্বার স্যালারি, যারা মেম্বার ছিল তাদের স্যালারি বেতন কি হবে? রেসপন্সিবিলিটি ফর ফান্ডিং দ্য স্যালারিজ অফ দ্য বোর্ড অফ কন্ট্রোলস, মেম্বার্স, সেক্রেটারিজ অ্যান্ড অফিসিয়ালস ওয়াজ অ্যাসাইন টু দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মজার বিষয় হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু তখন পে করছে না, যারা থাকছিল তাদের জন্য বেতন কে দেবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোম্পানি যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে রয়েছে তারা মায়না দেবে, সে মায়না কিন্তু ব্রিটিশ সরকার দিতে যাবে না। গভর্নর জেনারেলস অথরিটি, দ্য গভর্নর জেনারেল ওয়াজ গ্রান্টেড দ্য পাওয়ার টু অ্যাপয়েন্ট ভাইস প্রেসিডেন্ট টু দ্য কাউন্সিল। কাউন্সিলে সভাপতি রাখতে পারবেন, কারণ সভাপতি তো তিনি অফিসিয়ালি, বাট তিনি তো সমস্ত কাজ দেখতে পারবেন না, তাই জন্য ভাইস প্রেসিডেন্ট রাখার তার ক্ষমতা দেখা দেওয়া হচ্ছে এই আইন দ্বারা। Additionally, all proposed legislation required to the Governor General's approval to become law. হ্যাঁ, আজকে যেমন প্রেসিডেন্ট সই করে দিলে আইন হয়ে যায়, তেমনও গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া সই করে দিলে তখন সঙ্গে আইনটা কনসিডার হতো যে কোনো প্রপোজাল, যে কোনো লেজিসলেটিভ প্রপোজাল। সেপারেটেড গভর্নরশিপ ফর বেঙ্গল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তৎকালীন সময় গোটা ভারতবর্ষের লিডিং পাওয়ারেই রয়েছেন, তার সঙ্গে বাংলা এতটাই দোলাচলে রয়েছে, বাংলা এতটাই বিদ্রোহ করে চলেছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, বাংলা থেকে এতখানি বিজনেস করা যায়, প্রফিট রাখা যায়, সেই নিরিখে কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া শুধু গভর্নমেন্ট জেনারেল অফ ইন্ডিয়া ভারতবর্ষের কর্তৃত্বে নয়, তিনি বাংলার দায়িত্বেও আছেন। তিনি বাংলার যে গভর্নরশিপ আরও পদটাও এনজয় করছেন। ঠিক আছে, মানে বাংলা আগাগোড়াই কিন্তু কোথাও না কোথাও সেই জায়গাটা অর্থনৈতিকভাবে এবং বাদবাকি সমস্ত রকম তো এডুকেশন অলরেডি পেয়ে যাচ্ছিল, শিক্ষার দীক্ষার বিস্তার হচ্ছিল, সামাজিক সংস্কার আসছিল, সমস্ত রকম সাংস্কারিক আন্দোলনগুলো ঘটছিল, সেখানকার মানুষজন অ্যাওয়ার হচ্ছে, জাগছে, সেই জন্য বাংলাকে একটু মানে হয় না চোখে চোখে রাখার দায়িত্ব পড়েছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার ওপর, সেই দায়িত্বও ছিল। আবার তখন তো সত্যি কথাই এটাই, তৎকালীন সময়তেও কিন্তু ভারতবর্ষের ক্যাপিটাল কোনটা? কলকাতায় না? 1912 সালে চেঞ্জ হচ্ছে দিল্লি, আর তার আগে পর্যন্ত কলকাতাতেই তোমার হচ্ছে কি সমস্ত গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াগুলো থাকছে। তার মানে কি হাই ভোল্টেজ জোন বেঙ্গল, তার জন্য দুটোই জায়গা কিন্তু তিনি দেখতেন। ঠিক, ওভারঅল যা পড়লাম আমরা এতক্ষণ ধরে, কি দেখলাম? ব্রিটিশ কন্ট্রোল ইন ইন্ডিয়াতে কি করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার ক্ষমতা বিস্তার করছে বা কি করে তার আইনি প্রক্রিয়া শুরু হলো আমরা দেখতে পেলাম। 1773 সালের যে রেগুলেটিং অ্যাক্ট, সেখানে কোম্পানির রিটিয়েশনস পজিশনস কন্ট্রোল ওভার ইন্ডিয়ান অ্যাফেয়ার্স, কোম্পানি ধীরে ধীরে বণিক থেকে শাসকে কনভার্ট হচ্ছে এই আইনের দ্বারা। এরপর 84 সালে পিটসের ইন্ডিয়া অ্যাক্ট এসেছিল, সেখানে কিন্তু পুরোপুরি ডুয়াল কন্ট্রোল নিচ্ছে কোম্পানি, যেখানে কোম্পানির একটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল আর একটা হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরস। বোর্ড অফ কন্ট্রোল পুরোপুরি দেখছে পলিটিক্যাল অ্যাফেয়ার্স, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাফেয়ার্স, মিলিটারি অ্যাফেয়ার্স, এগুলো দেখছে, আর কোর্ট অফ ডিরেক্টরস তারা কমার্শিয়াল পারপাস দেখভাল করছে। চার্টার অ্যাক্ট 1793, এই আইনের দ্বারা কি করা হচ্ছে? দ্য এক্সটেনশন অফ পাওয়ার্স অফ গভর্নর জেনারেল, গভর্নর জেনারেলের ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। 1813 সালের আইনে আমরা কি দেখতে পেলাম? চার্টার অ্যাক্ট এন্ড দ্য কোম্পানিজ মনোপলি, কোম্পানির মনোপলি বন্ধ হচ্ছে, শুধুমাত্র এক্সেপশন একটাই ছিল, টি আর চাইনা ক্ষেত্র, এটা বাদ দিয়ে সমস্ত ক্ষেত্রে কিন্তু মনোপলি বন্ধ হয়ে যাচ্ছিল। ফাইনালি এই চা এবং চাইনার ক্ষেত্রে মনোপলি সেটাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে 1833 সালের রেগুলেটিং অ্যাক্টে। এখানেও মনে করতে হবে যে এই যে বাংলার গভর্নর জেনারেল এসছিল, এটা কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে এই আইনের দ্বারা ইন্ডিয়ার গভর্নর, এবং শেষমেশ 1853 সালের যে রেগুলেটিং অ্যাক্ট
বা চার্টার অ্যাক্ট যাকে বলছি আমরা, তার দ্বারা কি হচ্ছে, কোম্পানি প্যাট্রোনেজ ডিসলভড, কোম্পানি কিন্তু পুরোপুরি তার কর্তৃত্ব হারাচ্ছে। ব্রিটিশ পার্লামেন্ট বা ক্রাউন পুরোপুরি ক্ষমতায় আসছিল, তবে কোম্পানিকে সামনে রেখে দিয়েছিল যেদিনকে মনে করতো ততদিন তুলে দেয়, অর্থাৎ ইনডিফিনিট হয়ে গেছিল কোম্পানি কতদিন তার প্রক্রিয়া চালাবে, ইনডিফিনিট মানে অবস্থা তৈরি হয়ে গেছে। ঠিক তোমাদের জন্য একটা কোশ্চেন, আজকে কিন্তু আমরা কোম্পানি রুল শেষ করলাম। সেদিন ধরে যা যা পড়াশোনা করেছি আমরা, যারা যারা মন দিয়ে এতক্ষণ পর্যন্ত ক্লাসটা দেখলে, জানি না কতজন দেখেছো, যদি দেখে থাকো তাহলে যা যা পড়লাম তার ছোট্ট একটা রিভিশন দেওয়ার জন্য এই কোশ্চেনটা তোমাদের জন্য। কোশ্চেনটা কি? হু সেট আপ দ্য সোসাইটি অফ ট্রেড ইন 1760s টু ডিস্ট্রিবিউট দ্য প্রফিটস অফ দ্য সল্ট মোনোপলি in fixed proportion according to the ranks in East India Company? ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে অ্যাকর্ডিং টু র্যাঙ্কস, স্থানাধিকার অনুযায়ী লবণ ক্ষেত্রে, লবণে যে একচেটিয়া ব্যবসা করতে হবে এবং তার জন্য যে প্রফিট আসবে সেটা কীভাবে ডিস্ট্রিবিউট হবে, সেই যে ব্যবস্থা, তার জন্য যে বণিকদের যে সোসাইটি তৈরি করেছিলেন 1760 সালে, কে? রবার্ট ক্লাইভ নাকি ওয়ারেন হেস্টিংস নাকি লর্ড ডালহাউসি নাকি লর্ড মেকলে? তোমরা কমেন্টে এই উত্তর জানিয়ে দাও, আর ক্লাসগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু অবশ্যই জানিয়ে দাও। আর যারা যারা নতুন দেখছো তাদেরকেও শেষ মুহূর্তে বলে যাই বাবা, যেহেতু ধরে ধরে প্রত্যেকটা আইনের একদম ডেপথ থেকে বলছি, অবশ্যই আগের ক্লাসগুলো দেখো, প্লে লিস্ট প্রতিটি বিষয়ের দেখো। আমি জানি না এত ডেপথে তো আলোচনা করে আর কোথাও পাবে কিনা। আমি আমার মতো করে চেষ্টা করি যাতে তোমরা পরীক্ষায় সফল হতে পারো। মনে রাখো, WBCS মিনস WBCS, যাবে না। আজকে অবধি, পরের দিন দেখা হবে পরের ক্লাসে। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।